বাংলা অডিবল, আপনার শ্রুতি গ্রন্থাগার। পৃথিবীর অসংখ্য মানুষের জীবন বদলে দেয়া উপন্যাস দ্য অ্যালকেমিস্ট। আন্দালুসিয়ান এক রাখাল বালকের গল্প। বই পড়া আর ভ্রমণ তার নেশা, লক্ষ্য গুপ্তধন। তার রোমাঞ্চকর জীবনে আসে প্রেমের হাতছানিও, তবু সে তার লক্ষ্যে অটুট। পাড়ি দেয় আরবের মরুঝড়, ভয়ঙ্কর পথ। শেষ পর্যন্ত সেই বালকের ইচ্ছাশক্তি তাকে কোথায় পৌঁছে দেয়? কে সেই অ্যালকেমিস্ট? শুনুন সেই গল্প। আমন্ত্রণ ৩ পর্বের দ্য অ্যালকেমিস্ট অডিও বুকের প্রথম পর্বে। ছেলেটির নাম সান্তিয়াগো। শূন্য গির্জার বুকে উঠে এল সে ভেড়ার পাল নিয়ে। আকাশ বেয়ে উঠে এল অন্ধকার। কত আগে ভেঙে পড়েছে ছাদ। আজ সেখানে বিশাল বপু এক গাছ, যেখানে ছিল ধার্মিকদের আনাগোনা। রাতটা এখানেই কাটাবে। সব ভেড়া ঢুকছে ভাঙা দরজা দিয়ে। ভাঙা ডালপালা জোগাড় করে সে, যেন ভেড়ার পালটা এদিক সেদিক বেরিয়ে যেতে না পারে। এ তল্লাটে নেকড়ের নাম নিশানাও নেই। না থাকলে কি হবে? একবার কি এক নাম না জানা পশু হানা দিল। তারপর বেচারাকে পরদিন সারাটা সময় খরচ করতে হলো সেটার খোঁজে। তার পরনের ভারী জামাটা দিয়ে মেঝে ঝেড়ে নেয় সে। শুয়ে পড়ে শটান। এইমাত্র পড়ে শেষ করা বইটাই এখন বালিশের কাজ দেবে। নিজেকে শোনায়, এবার ভারী ভারী বই পড়া শুরু করতে হবে। পড়তে বেশি সময় লাগে, কিন্তু শুতে খুব আরাম লাগে। জেগে উঠে দেখে এখনো আধার কাটেনি। উপরে তাকালে দেখা যায় আধ ভাঙা চাঁদ, আর দেখা যায় তারার দল। সে ভাবে, আরও একটু ঘুমিয়ে নিতে চেয়েছিলাম। সপ্তাহখানেক আগে দেখা সেই স্বপ্নটা আবার এসেছে। আবারও ফুরিয়ে যাবার আগেই ঘুম হাপিস। এবার ঘুমিয়ে থাকা ভেড়াগুলোকে জাগানোর পালা। হাতে তুলে নেয় লাঠি, যেন এক অজানা শক্তি তাকে চালায়। চালায় ভেড়ার পালকেও। চালাচ্ছে বছর দুয়েক ধরে। চালাচ্ছে ঘাসের সন্ধানে, পানির খোঁজে। এরা আমার সাথে এত অভ্যস্ত হয়ে পড়েছে যে সময়ের ব্যাপারগুলো ঠিক ঠিক বোঝে। সে বিড়বিড় করে, একটু ভাবে। ব্যাপারটা ভিন্নও হতে পারে। হয়তো সে নিজেই তাদের সাথে অভ্যস্ত হয়ে পড়েছে আস্তে আস্তে। কিন্তু কোনোটা কুঁড়ের বাদশা, উঠতেই চায় না। গুঁতিয়ে চলে ছেলেটা, আলতো করে একে একে জাগিয়ে তুলে সবগুলো ভেড়াকে। নাম ধরে ডাকে প্রত্যেককে। তার নিত্যদিনের বিশ্বাস ভেড়ারা তার কথা বুঝতে পারে। তাই মাঝে মাঝে যখন বই থেকে কিছুটা পড়ে শোনায় ওগুলোকে, সাড়াও যেন পায়। কখনো কখনো আপন মনে বকে যায়। শোনায় রাখাল ছেলের একাকিত্বের কথা, শোনায় তাদের আনন্দের কথা। মাঝে মাঝে পেরিয়ে যাওয়া গ্রামগুলো কি দেখল সেসবও শোনায়। কিন্তু গত কদিন ধরে তার কথা শুধু একটা ব্যাপার নিয়ে, মেয়েটার ব্যাপার। বণিকের মেয়ে। 4 দিন পর সেখানে পৌঁছনোর কথা। গ্রামটায় গিয়েছিল মাত্র একবার, গেল বছরে। শুকনো পণ্যের বেশাতি করে বণিক লোকটা। তার দাবি, ভেড়াগুলোকে তার সামনেই মুড়িয়ে দিতে হবে, না হলে সে ঠকল কিনা বোঝা যাবে না। কোনো এক বন্ধুর কাছে দোকানের কথা শুনেছিল ছেলেটা। তারপর সেখানেই ভেড়ার পাল নিয়ে যাবার পালা। ছেলেটা বণিককে বলে, কিছু উল বিক্রি করা দরকার। দোকানের বিকিকিনি চলছে দেদার, তাকে অপেক্ষা করতে হবে বিকাল পর্যন্ত। কি আর করা, সে বসে পড়ে দোকানের সিঁড়িরই এক ধাপে। ঝোলা থেকে একটা বই বের করে। পেছন থেকে মেয়েটা বলে উঠল, রাখাল ছেলেরাও যে বই পড়তে পারে তা তো জানতাম না। আন্দালুসিয়ার সাধারণ বেশভূষার একটা মেয়ে। ঢেউ খেলানো চুল আছে তার। চোখ দুটো দেখলে ঠিক ঠিক মুরিশ শাসকদের কথা মনে পড়ে যাবে। আসলে আমি বই থেকে যতটা শিখি, তার চেয়ে বেশি শিখি ভেড়াগুলোর কাছ থেকে। 2 ঘণ্টা ধরে তারা কথা বলল। মেয়েটা জানায় বণিক তার বাবা। জানায় গ্রামের জীবনের কথা, যেখানে প্রতিটা দিন একইভাবে কাটে। রাখাল শোনায় আন্দালুসিয়ার দূর প্রান্তের সব কথা,
যেসব শহরে থেমেছে সেখানকার কথা। ভেড়াদের সাথে কথা বলার চেয়ে তার কাছে অন্যরকম লাগছে। পড়তে শিখলে কি করে? চটপট জবাব দেয় ছেলেটা, আর সবার মতোই, স্কুলে। আচ্ছা, পড়তে জানলে তুমি রাখাল ছেলে কেন? পাশ কাটিয়ে যাওয়া একটা জবাব ছুঁড়ে দেয় সে। জানে মেয়েটা এসব বুঝবে না। তারপর শোনায় 1 বসত থেকে আরেক বসতিতে যাবার গল্প। মেয়েটির উজ্জ্বল মরিশ চোখের তারা বড় হয়, তার চোখ দুটো বড় বড় হয়ে যায় ভয় আর বিস্ময়ে। বয়ে চলে সময়। ধীরে ধীরে ছেলেটা কেন যেন আশা করতে থাকে দিনটা যেন না ফুরায়, যেন বাবা ব্যস্ত সমস্ত হয়ে থাকে অহর্নিশি, যেন 3 দিনেও না ডাকে। এমন কোন অনুভূতি হচ্ছে যা আগে কখনো হয়নি। এক জায়গায় সারাটা জীবন কাটিয়ে দেওয়ার ইচ্ছে। দিনগুলো আর আগের মতো কাটবে না। কিন্তু অবশেষে দোকানে হাজির হয়। 4টা ভেড়া মুড়িয়ে দিতে হবে। টাকাটা দিয়ে জানিয়ে দেয় আসতে হবে আগামী বছর। আর এখন সেখানে যেতে মাত্র 4 দিন বাকি। তার অস্থির লাগছে, একটু একটু লজ্জাও হয়। কে জানে, মেয়েটা হয়তো এতদিনে ভুলেই গেছে। কত রাখালি যায় আসে, কতজন ভেড়ার পশম বিক্রি করে তার ঠিক নেই। এতে কিছু যায় আসে না, ভেড়াদের শোনায় সে। আমি অন্য সব গ্রামে অন্য মেয়েদের চিনি। কিন্তু হৃদয়ের গভীর থেকে জানে কিছু না কিছু এসে যায়। জানে নাবিক আর ভবঘুরে বিকিকিনি করা লোকদের মতো রাখালরাও কোনো না কোনো জায়গায় এমন কারো কথা মনে রাখে যে তাদের থিতু হতে বলে। মুখে না বলুক, মনকে দিয়ে বলায়। দিনের শুরুতে রাখাল ছেলে সূর্যের দিকে চালিয়ে দেয় পালটাকে। তাদের কোনো সিদ্ধান্ত নিতে হবে না, হয়তো এজন্যই আমার কাছে থাকতে ভালোবাসে। ভেড়াগুলোর একটাই চিন্তা, খাবার আর পানি। যতদিন ছেলেটা আন্দালুসিয়ার খাবারের উৎস চিনবে ততদিন তারা চলবে তার সাথে। অবশ্যই তাদের দিনরাত সবই একঘেয়ে কাটে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত। তারা পড়তে জানে না কি করে রাখালের কথা শুনতে হয়। তারা শুধু খাবার চেনে, বিনিময়ে দেয় পশম, মাঝে মাঝে মাংস। আমি যদি আজ একটা বিকট দানব হয়ে একে একে তাদের মেরে ফেলতে থাকি, তাহলে বিচ্ছিন্ন হতে দেরি করবে না। বিশ্বাস করে আমাকে, তাই নিজের কল্পনা আর সাবধানতার উপর ভরসা করতে ভুলেই গেছে। কারণ পুষ্টির পথ দেখাই আমি। ভাবনা থেকে অবাক হয়ে যায় ছেলেটা। হয়তো গির্জার ভেতরের দৈত্যাকার গাছটা ভুতুড়ে। এটাই তো তাকে এক স্বপ্ন 2 বার দেখিয়েছে। খেপিয়ে তুলেছে তার পোষা জীবগুলোর বিরুদ্ধে। কাল রাতের খাবার থেকে বেঁচে যাওয়া একটু মদ চেখে নেয় সে। শরীরের সাথে জ্যাকেটটা আটসাঁট থেকে ঢিল করে, তারপর খুলে ফেলে। আর একটু পর সূর্যটা যখন মাথার উপরে চলে আসবে, তখন কড়া তাপে মাঠের ভেতর দিয়ে ভেড়া নিয়ে যাওয়া রীতিমতো মুশকিল হয়ে যাবে। আজ এমন এক ভোর যখন পুরো স্পেন ঘুমে কাতর। গ্রীষ্মের ভোর তো তাই। রাত নামা পর্যন্ত ভারী জামাটা তাকে বয়ে নিতে হল। ভারটা নিয়ে বিরক্ত হতে গিয়ে মনে পড়ে গেল এটাই তাকে ভোরের শীত থেকে রক্ষা করে। সে ভাবে আমাদের বদলের জন্য প্রস্তুত হতে হবে। ভাবে থাক, ভারী জামার ওজন মন্দ নয়। ভারী জামার একটা উদ্দেশ্য আছে, যেমন আছে ছেলেটার। তার জীবনের লক্ষ্য পরিভ্রমণ। আন্দালুসিয়ার 2 বছর হেঁটে হেঁটে এলাকার সব শহর তার নখদর্পণে চলে এসেছে। এবার সে মেয়েটার কাছে ব্যাখ্যা করবে কি করে এক রাখাল ছেলে পড়তে জানে। বলবে 16 বছর পর্যন্ত পাঠশালায় ছিল। বাবা মা চেয়েছিল সে হবে যাজক, আর সাধারণ সে পরিবারে আসবে সম্মান। তারা শুধু খাবার পানির জন্য অনেক কষ্ট করত, ঠিক এই ভেড়াগুলোর মতো। সে ল্যাতিন পড়েছে স্প্যানিশ আর ধর্মতত্ত্ব। কিন্তু একেবারে ছেলেবেলাতেই তার ইচ্ছে ছিল পৃথিবীকে জানার। মনে হয়েছে ঈশ্বর আর পাপ সম্পর্কে জানার চেয়ে এসব অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপর এক বিকেলে সে সাহস করে বাবাকে বলেই ফেলল যাজক হতে চায় না সে চায় ঘুরে ঘুরে পৃথিবীটাকে দেখতে। পৃথিবীর এখান সেখান থেকে কত মানুষ যে এ গ্রাম দিয়ে গেছে তার কোনো ইয়াত্তা নাই ছেলে
বলেছিলেন বাবা। তারা নতুনের খোঁজে আসে এখানে, কিন্তু ছেড়ে যাবার সময় তারা যে মানুষ হয়ে এসেছিল তা হয়েই চলে যায়। দুর্গ দেখার আশায় ওঠে পাহাড় চূড়ায়, তারপরও মনে করে অতীত বর্তমানের চেয়ে ভালো। কারো লাল চুল, কারো চামড়া কালো, কিন্তু সবাই আসলে এখানে থাকা মানুষের মতোই, খুব বেশি হেরফের নেই। কিন্তু যেসব শহরে তারা থাকে সেখানকার দুর্গগুলো দেখার ইচ্ছে ছিল আমার। আর তারা যখন আমাদের এখানে আসে, বলে সারাটা জীবন এখানে কাটিয়ে যেতে পারলে মন্দ হতো না। আমাদের মধ্যে যারা ভ্রমণ করে তারা রাখাল। ভালো, তাহলে আমি রাখাল ছেলে হব। বাবা আর কোনো কথা বলে না। পরদিন ছেলের হাতে ধরিয়ে দেয় স্প্যানিশ সোনার 3টা মোহর। একদিন মাঠে পেয়েছিলাম ওইগুলো। চেয়েছিলাম তোমার কাজে লাগুক কোনোদিন, এমনিতেই খরচ করে ফেলো না। পশুর পাল কিনে নাও, মাঠ থেকে মাঠে ঘুরে বেড়াও, তারপর একদিন ঠিক ঠিক উপলব্ধি করবে যে তোমার দেশটাই সেরা, তোমার দেশের মেয়েরাই সবচেয়ে সুন্দর। তারপর বাবার আশীর্বাদ পড়ে ছেলেটার ওপর। ছেলে দেখতে পায় বাবার চোখ জোড়া, অবাক হয়ে দেখে সেখানে পৃথিবী ঘোরার উদ্দাম নেশা ঝিলিক খেলে যাচ্ছে। এখনও সে কামনা মুছে যায়নি যুগ যুগ ধরে প্রথিত বুকের ভেতর। স্বপ্ন বুকে নিয়ে বাবা দিনের পর দিন পান করার পানি খুঁজে বেড়ায়, জুঝে চলে একমুঠো খাবার জন্য, ঘুমায় বা নির্ঘুম রাত কাটায় একই জায়গায়। দিগন্ত রেখা লালচে হতে হতে একসময় সূর্যকে নিয়ে এলো। বাবার কথা মনে পড়ে যায় ছেলেটার। কেন যেন নিজেকে সুখী সুখী মনে হয়। অনেক দুর্গ দেখেছে সে, দেখেছে অনেক নারীর রূপ, কিন্তু তাদের কেউ আর কদিন পর যার সাথে দেখা হবে তার সাথে তুলনীয় নয়। একটা ভারী জামা আছে তার, আছে বেচে দিয়ে বা বদলে নিয়ে নতুন একটা কেনার মতো বই, আর আছে এক দল ভেড়া, আর আছে প্রতিদিন স্বপ্ন নিয়ে বেঁচে থাকার সাহস। আন্দালুসিয়ান মাঠে মাঠে একসময় ক্লান্ত হয়ে যেতে পারে সে, তখন প্রিয় ভেড়াগুলোকে বিক্রি করে দিয়ে পাল তুলে দিবে সাগরের বুকে। উত্তাল সমুদ্রের বুকে ভাসতে ভাসতে হরেক রকমের নগর দেখা হয়ে যাবে। দেখা পাবে অতুল রূপের সব রমণীর, দেখা পাবে বিচিত্র সব সুখের। আকাশের টকটকে লাল সূর্যের দিকে তাকিয়ে সে ভাবে, ধর্মশালায় আমি ঈশ্বরের দেখা পাব না, হয়তো পেতাম না কোনোদিন। যখনই সম্ভব নতুন পথ ধরে সে। আগে কখনো ভাঙা গির্জা যায়নি, যেমন যায়নি একই জায়গায় বারবার। পৃথিবী বিশাল, এখানে ক্লান্তির কোনো স্থান নেই। তাকে শুধু ভেড়ার পাল চড়িয়ে যেতে হবে, তারপর তাকিয়ে থাকতে হবে অনির্বচনীয় সব দৃশ্য। সমস্যা হল ভেড়াগুলো বুঝতেও পারে না তারা যে প্রতিদিন এক একটা নতুন পথে যাচ্ছে। দেখে না ঋতু বদলের খেলা। তাদের চিন্তা শুধু খাবার আর পানীয়, পানীয় আর খাবার। হয়তো আমরা কাছাকাছি চলে এসেছি। মৃদু হাসির রেখা ছেলেটার ঠোঁটের কোণায়। বণিকের মেয়ের দেখা পাবার পর আর কারো কথা ভাবেনি সে। সূর্যের দিকে তাকিয়ে সে বুঝে নেয় দুপুরের আগেই তারিফায় পৌঁছে যাবে। সেখানে বইটা বদলে ভারী আরেকটা নিয়ে নেওয়া যাবে। ভরে নেওয়া যাবে মদের বোতলটা, দাড়ি কামিয়ে ছোট করে নেওয়া যাবে চুল। মেয়েটির সাথে দেখা করার আগে একটু নিজেকে সুন্দর করে নিতে হবে তো। সে ভাবতেও পারে না যে আরও বড় কোনো ভেড়ার পাল নিয়ে অন্য কোনো রাখাল এসে এর মধ্যে মেয়েটার হাত ধরে বসেছে। একটা স্বপ্নকে সত্যি করে দেখা, জীবনটাকে আরও একটু সাজিয়ে নেয়া, সূর্যের দিকে তাকিয়ে গতি আর একটু বাড়ানো, এসবই এখন মনের ভেতরে হানা দেয়। হঠাৎ একটা কথা মনে পড়ে গেল। তারিফায় এক বয়সী মহিলা আছে, সে স্বপ্নের ব্যাখ্যা করতে জানে। তাকে বাসার পেছনে একটা কামরায় নিয়ে গেল মহিলা। রংচঙে একটা পর্দা দিয়ে ঘরটাকে শোবার ঘর থেকে আলাদা করা। ঘরটায় যিশুর পবিত্র হৃদয়ের ছবি, একটা টেবিল আর খান দুয়েক চেয়ার ছাড়া কিছু নেই। মহিলা বসে পড়ে, তাকেও বসতে বলে। তারপর হাতে তুলে নেয় হাত, নীরবে প্রার্থনা করতে থাকে। শুনে মনে হয় বেদুইনদের কোনো প্রার্থনা। পথে ঘাটে অনেক বেদুইনের সাথে তার পরিচয় হয়েছে। তারাও ঘুরে বেড়ায়, কিন্তু কোনো পশুর পাল নেই। লোকে বলে বেদুইনরা অন্যদের ঠকিয়ে টকিয়ে জীবন চালায়, তাদের সাথে নাকি দুষ্টু আত্মার খুব দহরম মহরম।
বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে তুলে নিয়ে গোপন জায়গায় নিয়ে যায়। তারপর জন্মের তরে দাসদাসী বানিয়ে রাখে। ছেলেবেলায় সে সর্বক্ষণ একটা আতঙ্কে থাকত, এই বুঝি বেদুইনরা এলো, এই বুঝি তারা তাকে চিরদিনের জন্য নিয়ে গেল। সেই বাল্যকালের স্মৃতি ফিরে আসে মহিলার হাতে হাত রাখার সাথে সাথে। কিন্তু এখানে তো যিশুর পবিত্র হৃদয় আছে, ভয়ের কি, ভাবে নিজেকে ফিরে পাবার চেষ্টা করতে করতে। হাত যেন না কাঁপে, তাহলে ভয়ের ব্যাপারটা ওই বয়সী মহিলা টের পেয়ে যাবে। ছেলেটির হাত থেকে চোখ দুটো এক পলকের জন্য না সরিয়ে মহিলা বলে, বিচিত্র ব্যাপার, এবং তারপর একেবারে চুপ হয়ে যায়। ধীরে ধীরে অস্থির হয়ে উঠছে ছেলেটা, মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছে, মৃদু কাঁপছে তার হাত দুটো। টের পায় মহিলা, সাথে সাথে হাত সরিয়ে নেয় সান্তিয়াগো। আমি এখানে আমার হাত দেখাতে আসিনি তো। এর মধ্যেই তার আসার জন্য আফসোস হচ্ছে। কেন খামোখা বিপদ ডেকে আনা বাবা, এখন ভালোই ভালোই পাওনা টাকা কড়ি বুঝিয়ে দিয়ে কেটে পড়তে পারলেই বাঁচে। স্বপ্নকে এত গুরুত্ব দিচ্ছে কেন? তুমি এসেছ স্বপ্নের বিষয় জানতে। আর স্বপ্ন যে কি তা জানো নাকি? স্বপ্ন হল ঈশ্বরের ভাষা। যখন তিনি আমাদের ভাষায় কথা বলেন, তখন আমি সেটা অনুবাদ করে দিতে পারি। কিন্তু যখন কথাটা হয় আত্মার ভাষায়, তখন শুধু তুমিই ধরতে পারবে প্রকৃত অর্থ। যাই হোক, আমি উপদেশের জন্য তোমার কাছ থেকে কিছু নিব। ছেলেটা ভাবে আবার ছলচাতুরি, কিন্তু একটা সুযোগ নেওয়া যেতে পারে। রাখাল ছেলে সবসময় নেকড়ের ঝুঁকি নেয় খরার, আর এসব করলে জীবনটা দারুণ হয়ে ওঠে। আমি একই স্বপ্ন দুবার দেখেছি। ভেড়াগুলোকে নিয়ে একটা মাঠে ছিলাম, এমন সময় এক ছেলে কোত্থেকে যেন এসে সেগুলোর সাথে খেলা শুরু করে। এরকম মানুষ আমার মোটেও ভাল লাগে না। কারণ আছে, ভেড়াগুলো নতুন কাউকে দেখলে ভড়কে যায়। কিন্তু শিশুরা কি করে যেন তাদের ভয় না পাইয়ে সুন্দর খেলে যায়। কে জানে কিভাবে তারা করে কাজটা। মানুষের বয়সটা কেমন করে পশুরা আন্দাজ করে তাও জানি না। স্বপ্নটার ব্যাপারে আরও কিছু বলো তো। আমাকে রান্নার কাজে যেতে হবে। বোঝা যায় তোমার কাছে খুব বেশি পয়সা নেই। যখন খুব বেশি পয়সা নেই, তখন আমার হাতে খুব বেশি সময়ও নেই। সামান্য হতাশ হয়ে ছেলেটা বলতে থাকে। বাচ্চাটা আমার ভেড়াগুলোর সাথে বেশ কিছুক্ষণ খেলল। তারপর হঠাৎ সে আমাকে জড়িয়ে ধরে, ধা করে নিয়ে যায় মিশরের পিরামিডে। ইচ্ছে করে থামে সান্তিয়াগো, বোঝার চেষ্টা করে মহিলা মিশরীয় পিরামিডের ব্যাপারে কিছু জানে কিনা। কিন্তু কোনো জবাব নেই মহিলার মুখে। তারপর মিশরীয় পিরামিড ধীর লয়ে বলে চলে সে, যেন প্রতিটা বর্ণ ঠিক ঠিক করে ধরতে পারে মহিলা। নিয়ে গিয়ে মেয়েটা বলে, এখানে এলে পাবে এক লুকোনো জিনিস, গুপ্তধন। তারপর যখনই সে ঠিক জায়গাটা দেখাতে চায়, তখনই ঘুম ভেঙে যায়। দুবারই একভাবেই জেগে গেছি আমি। মহিলা কিছুক্ষণ কোনো কথা বলে না। তারপর আবার সান্তিয়াগোর হাত তুলে নেয়ার পালা, আবার সেগুলো খুঁটিয়ে দেখার পালা। এখন আমি তোমার কাছ থেকে সোনারূপা কিছুই চাই না, কিন্তু গুপ্তধন পেলে 10 ভাগের 1 ভাগ চাই। ঝলমলিয়ে হেসে ওঠে ছেলেটা। যাক, গুপ্তধনের স্বপ্নের ব্যাখ্যা চাইতে গিয়ে যে টাকাটুকু জলে যেত, সেটা আর হারাল না। ঠিক আছে, স্বপ্নের ব্যাখ্যা দিন। আগে শপথ করো যে আমি যা বলবো সে অনুসারে গুপ্তধন পেলে আমাকে 10 ভাগের 1 ভাগ দিয়ে দিবে। সান্তিয়াগো শপথ করে। মহিলা আবার যিশুর হৃদয়ের দিকে তাকিয়ে শপথ করতে বলে। স্বপ্নটা পৃথিবীর ভাষায় এসেছে। ব্যাখ্যা তো আমি করতে পারি হরহামেশা, কিন্তু অর্থ বের করা একটু জটিল। তাই মনে হচ্ছে আমি তোমার পাওনা থেকে কিছু প্রাপ্য। আর এ হলো আমার অর্থ। তোমাকে অবশ্যই মিশরের পিরামিডে যেতে হবে। আমি কখনো তাদের কথা শুনিনি, তবে কোনো শিশু যদি তোমাকে সেসব দেখিয়ে দিয়ে থাকে, তাহলে অবশ্যই তেমন কিছু আছে। সেখানে সম্পদ পাবে, ধনী বনে যাবে তুমি। এবার সান্তিয়াগোর অবাক হবার পালা, এরপর বিরক্ত। এ কথা জানার জন্য তো বয়সী মহিলার কাছে আসার কোনো দরকার নেই। তারপর মনে পড়ে, ভাগ্য ভালো, কোনো টাকা কড়ি দিতে হচ্ছে না। আমি এসবের জন্য সময় নষ্ট করব বলে মনে হয় না। আগেই বলেছি, তোমার স্বপ্নটা জটিল। এ হল জীবনের সাধারণ ব্যাপার, যা ধীরে ধীরে অসাধারণ হয়ে ওঠে।
শুধু জ্ঞানীরাই মূল অর্থ করতে পারে, কিন্তু আমি জ্ঞানী নই। আমি জ্ঞানী নই বলে আর সব জিনিস শিখতে হয় হাতের তালু পড়া। তাহলে কি করে মিশরে যাব? আমার কাজ স্বপ্নের ব্যাখ্যা করা। কি করে বাস্তব করতে হয় সে সম্পর্কে আমি ক অক্ষর গোমাংস। তাই আমাকে মেয়ের উপর নির্ভর করে থাকতে হয়। আর যদি কখনো মিশরে না যাই, তখন আমার আর কষ্টের ফল পাওয়া হবে না। এর আগেও এমন হয়েছে। এরপর মহিলা তাকে চলে যেতে বলে। অনেক সময় নষ্ট হয়েছে, আর নয়। ছেলেটার আশাভঙ্গ হয়। সে আর কখনো স্বপ্নে বিশ্বাস করবে না, কখনো না। অনেক ব্যাপার ভাবতে হয় তাকে, অনেক বিষয় মাথায় রেখে চলতে হয়। বাজারে গিয়ে কিছু খাবার কিনে খেয়ে নেয় প্রথমে। তারপর পুরনো বইটা বিকিয়ে দিয়ে আরও কিছু মোটা দেখে বই কিনে নেয়। তারপর একটা চত্বরে বসে নতুন মদ থেকে একটু চেখে দেখে। ব্যবসা গরমের দিনে সামান্য মদ্যপান মন্দ লাগে না। শহরে ঢোকার পথে ভেড়াগুলোকে এক বন্ধু রাস্তা বলে রেখে এসেছে সে। ভ্রমণের এই এক মজা। দেশ থেকে দেশান্তরে যাও, নতুন নতুন বন্ধু বানাও। আবার তাদের সাথে বেশি বেশি সময় কাটিয়ে বিরক্ত হবার সুযোগও হাতে নেই। মানুষ যখন নিত্যদিন একই মুখ দেখতে থাকে ধর্মশালায় থাকার দিনগুলোর মতো, তখন সেই অবয়বগুলো জীবনের অংশ হয়ে যায়। তখন মানুষের মনে তাদের একটু বদলে দেখার ইচ্ছে হয়। যখন বদলে দেখা যায় না, কেন যেন রাগে ফেটে পড়ে কেউ কেউ। সবারই যেন একটা গদবাঁধা নিয়ম আছে। সবাই যেন চায় অন্যের জীবনের চালচলন তার ইচ্ছে মতো বা তার আদর্শ মতো হোক। শুধু নিজের জীবনটার ব্যাপারে এসব থলি শূন্য। সূর্য আরও একটু নেমে যাবার আগ পর্যন্ত অপেক্ষা করবে সান্তিয়াগো। তখন পাল নিয়ে মাঠের দিকে রওনা হওয়া যাবে। আর মাত্র দিন তিনেক। তারপরই মেয়েটির সাথে দেখা, সেই মেয়েটির সাথে। কিনে আনা বইটা সে পড়তে শুরু করে। প্রথম পড়াতে কবর দেওয়ার অনুষ্ঠানের বর্ণনা। সেখানকার মানুষগুলোর নামও কেমন বিদঘুটে, উচ্চারণ করতে দাঁত ভেঙে যায়। যদি কখনো বই লিখি, তাহলে একসময় একজনের বেশি মানুষ হাজির করব না, যাতে লোকে নাম মনে করতে গিয়ে ভিমরি না খায়। পড়ার দিকে অবশেষে মন দিতে পেরে তার ভালো লাগে। বইটা মন্দ নয়, শুধু কবর দেওয়ার দিনটা কেমন যেন তখন রীতিমতো তুষারপাত হচ্ছিল। শীতল অনুভূতি এসে যায় মনে। পড়া চলছে। এমন সময়ে বয়সী এক লোক ধপ করে বসে পড়ে তার পাশে। কথা বলার জন্য যেন উসখুস করছে লোকটা। চত্বরের দিকে আঙুল তাক করে প্রশ্ন ছুড়ে দেয় লোকটা। এমন শুষ্কভাবে সান্তিয়াগো জবাব দেয় যেন লোকটা বুঝে যায় সে কথা চালাচালিতে খুব একটা আগ্রহী নয়। আসলে তার মনে এখন বণিকের মেয়ের সামনে ভেড়া মুড়িয়ে দেওয়ার কল্পনা। মেয়েটা তাহলে বুঝবে সে ছেলে নয়, কঠিন কঠিন কাজ করে ফেলতে পারে সহজেই। সে অনেকবার ভেবে ফেলেছে কথাগুলো। আস্তে আস্তে মেয়েকে বলবে কি করে ভেড়া ন্যাড়া করতে হয়। শুরু করতে হবে পেছন দিক থেকে। মুড়িয়ে নেওয়ার সময় কিছু গাল গল্প চালাতে হবে। কি কথা বলা যায় সেসব ভাবতে ভাবতে সে হয়রান। মেয়েটা বইয়ের গল্প আর তার বলা গল্পের ফারাক বুঝতে পারবে না মোটেও, পড়তেই জানে না। এদিকে বুড়ো লোকটা এখনও কথা চালানোর জন্য অস্থির হয়ে আছে। আগেই বলেছে, একে তো ক্লান্ত, তার উপর তৃষ্ণার্ত। সান্তিয়াগোর বোতল থেকে এক চুমুক মিলবে নাকি? তার এদিকে ছেড়ে দেওয়া কেঁদে বাঁচে অবস্থা। বোতল এগিয়ে দেয়, তাও সে তাকে ছেড়ে যাক। কিন্তু বয়সী লোকটার একটাই ইচ্ছে, আরও একটু কথা বলা। কি বই পড়ছে সে? এবার আর পারে না সান্তিয়াগো। অন্য কোনো বেঞ্চিতে গিয়ে বসবে কিনা ভাবছে, কিন্তু বাবা বলেছিল বয়স্কদের সাথে সম্মান দেখিয়ে আচরণ করতে হয়। ফলে বইটা এগিয়ে দেয় তার দিকে। দুটা উদ্দেশ্য। প্রথমত, সে নিজেই জানে না নামের উচ্চারণটা কি হবে। দ্বিতীয়ত, বয়সী লোকটা যদি পড়তে না জানে, তাহলে সে লজ্জা পেয়ে অন্য কোনো বেঞ্চে গিয়ে বসবে। উল্টে পাল্টে এমনভাবে বইয়ের দিকে তাকায় বুড়ো যেন বিচিত্র কিছু দেখছে। বইটা গুরুত্বপূর্ণ, কিন্তু বিরক্তিকর। এবার সান্তিয়াগোর অবাক হবার পালা। লোকটা শুধু পড়তে জানে না, আগেভাগেই সেটা পড়ে রেখেছে। আর তার কথা মতো সত্যি সত্যি যদি এ বই বিরক্তিকর হয়ে থাকে, তো এখনও বদলে নেওয়ার সময় আছে। এ বইতে যা আছে প্রায় একই কথা থাকে দুনিয়ার প্রায় সব বইতে। কথা বলার বিষয় পেয়ে গেছে বয়সী লোকটা।
এখানে কি ব্যাখ্যা করা আছে জানেন? ব্যাখ্যা করা আছে যে মানুষ তার আসল গন্তব্য নিজে নিজে ঠিক করে নিতে পারে না। আর শেষে লেখা আছে যে সবাই সর্বশান্ত হয়ে ধরে নেয় পৃথিবী আসলে এক বিশাল ফক্কিকার। তাহলে পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাটা কি? অবাক না হয়ে পারে না ছেলেটা। তা হল আমাদের এক একজনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। তখন জীবনের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা। কিন্তু এমন কিছু আমার ক্ষেত্রে হয়নি। তারা আমাকে ধরে বেঁধে যাজক বানাতে চেয়েছিল। আমি চেয়েছিলাম রাখাল হতে, তাই হয়েছি। ভালো, দারুণ, কারণ তুমি সত্যি সত্যি ভ্রমণ করতে ভালোবাসো। আমি কি ভাবছি তার নাড়ি নক্ষত্র দেখি জানে লোকটা, ফিসফিসিয়ে নিজেকেই বলে সান্তিয়াগো। এদিকে লোকটা পাতার পর পাতায় চোখ বুলিয়ে যাচ্ছে। এখন আর তার দিকে কোনো মনোযোগ নেই। এতক্ষণে তার নজরে পড়ল লোকটার বেশভূষা বিচিত্র, দেখে মনে হয় আরব। এই এলাকায় আরবদের দেখা পাওয়া দুরাশা। তারিফা থেকে আফ্রিকা যেতে মাত্র কয়েক ঘন্টা সময় লাগে। শুধু সরু জলাশয় পেরিয়ে যেতে হবে জাহাজে করে, নৌকা হলেও চলে। ও, আরবরা তো এ শহরে মাঝে মধ্যেই আসে, তারপর বিকিকিনি করে, অবাক করা প্রার্থনা করে দৈনিক কয়েকবার। কোত্থেকে এসেছেন আপনি? অনেক জায়গা থেকে। কেউ অনেক জায়গা থেকে আসতে পারে না। আমি রাখাল, অনেক অঞ্চলে গিয়েছি, কিন্তু এসেছি মাত্র একটা এলাকা থেকে, আদ্যিকালের দুর্গের পাশের শহর, সেখানেই জন্ম। আচ্ছা, তাহলে বলতে হয় আমি জন্মেছিলাম সালেমে। কে জানে সালেম কোথায়, কিন্তু প্রশ্ন করতে সাহস হয় না যদি ছোট চোখে দেখে বৃদ্ধ লোকটা। চত্বরে ভিড় করা হরেক ধরনের মানুষের দিকে তাকায় সে। সব আসছে যাচ্ছে, যাচ্ছে আসছে, মহাব্যস্ত। মানে সালেম জায়গাটা কেমন? কোনো সূত্র পাবার আশায় আন্দাজে ঢিল ছোড়ে সান্তিয়াগো। সব সময় যেমন ছিল তেমনি। কোনো সূত্র পাওয়া গেল না। এটুকু সে জানে সালেম আন্দালুসিয়ার কোনো এলাকা নয়। থাকলে এতদিনে যাক না যাক শুনতে পেত সে এলাকার কথা। সালেমে আপনি কি করেন? আমি সালেমে কি করি? এবার সত্যি সত্যি হেসে উঠল লোকটা। আসলে আমি সালেমের রাজা। মানুষ কত বিচিত্র কথাই না বলে। মাঝে মাঝে তাই মনে হয় বেড়াদের সাথে থাকাটা মোটেও মন্দ নয়। তারা কিছুই বলতে পারে না। আর সাথে একটা বই হলে তো তোফা। সেখানে আছে বিচিত্র সব কাহিনী, আর সবখানে যাওয়া, সব পরিবেশ বুঝে নেওয়া কঠিন। সহজ হল সাথে একটা বই রাখা। কিন্তু মুশকিল হয় লোকজনের সাথে কথা বলার সময়। মাঝে মাঝে ধূপ করে মানুষ এমন সব কথা বলে বসবে যে কথার পিঠে কোনো কথা খুঁজে পাবে না তুমি। আমার নাম মেলসিজেদেক, অবশেষে বলল লোকটা। কতগুলো ভেড়া আছে তোমার? যথেষ্ট, ঠান্ডা জবাব দেয় সান্তিয়াগো। লোকটা তার সম্পর্কে আরও জানার চেষ্টা করে, বোঝা যায়। আচ্ছা, তাহলে আমাদের একটা সমস্যা দেখা দিল যে তোমার যদি সত্যি সত্যি যথেষ্ট পরিমাণ ভেড়া থেকে থাকে, তাহলে আমি তোমাকে কোনোভাবেই সহায়তা করতে পারব না। এবার আরও বিরক্ত হয় ছেলেটা। সে সাহায্য চাইল কোন সময়? বুড়ো লোকটাই তো আকবাড়ি তার কাছ থেকে মদ খেতে চেয়েছিল। গায়ে পড়ে কথা শুরু করাটাও তারই কাজ। বইটা দেন দেখি, আমার এখন উঠতে হবে, অনেক কাজ বাকি। ভেড়াগুলো একত্র করে রওনা দিতে হবে। বয়সী লোকটা বলল, তোমার ভেড়াগুলোর 10 ভাগের 1 ভাগ আমাকে দাও, তাহলে আমি তোমাকে গুপ্তধন পাবার পথের কথা বলতে পারি। স্বপ্নের ব্যাপারটা মনে পড়তেই বাকি কথাগুলো স্পষ্ট হয়ে ওঠে। বয়সী মহিলা তার কাছ থেকে কিছু নেয়নি, কিন্তু এ বুড়ো লোকটা কে জানে মহিলার স্বামী কি না। এমন কিছু চাচ্ছে যা দিয়ে মহিলার টাকাও পুষিয়ে যাবে, আবার বাড়তি কিছু পাওয়া যাবে। মনে হয় বুড়ো লোকটা বেদুইন। কিন্তু সে কিছু বলার আগেই বয়স্ক লোকটা উবু হয়ে চত্বরের ধুলার গায়ে সান্তিয়াগোর লাঠি দিয়ে কি যেন লেখা শুরু করল। তার বুক থেকে উজ্জ্বল কিসের আলো যেন বিচ্ছুরিত হয়। এক পলকের জন্য রীতিমতো অন্ধ বনে যায় ছেলেটা। মুহূর্তের মধ্যে এ বয়সী লোকদের জন্য যা বেবানান গতি, সে গতিতে বুক ঢেলে ফেলল লোকটা। এবার দৃষ্টি স্পষ্ট হয়ে উঠছে। মাটিতে লেখাগুলো পড়তে পারছে সে। সেখানে এক ক্ষুদে শহরের ক্ষুদ্রতর চত্বরে জমে ওঠা ধুলার উপর ছেলেটা দেখতে পায় তার বাবার নাম, দেখে মায়ের নাম, যে ধর্মশালায় পড়েছিল সেটার নাম, দেখে
বণিকের মেয়েটার নাম, যে নাম সে জানে না। দেখে আরও অনেক শব্দ, যেগুলো কখনো বলেনি কাউকে। বয়সী লোকটা বলেছিল, আমি সালেমের রাজা। রাজা কেন সামান্য এক রাখাল ছেলের সাথে কথা বলবে? বেশ কিছু কারণে। সবচেয়ে বড় কারণ, তোমার লক্ষ্য খুঁজে বের করতে পেরেছ তুমি। ছেলেটা জানে না কোনো মানুষের লক্ষ্য জিনিসটা কি। লক্ষ্য হল সে বিষয় যা কেউ সব সময় চায়। কম বয়স থাকতেই সবাই তার লক্ষ্য চিনে যায়। সেটা পরিচিত হবার পর স্পষ্ট হয় সম্ভব, সব সম্ভব। স্বপ্নে আর ভয় পায় না। কিন্তু সময়ের সাথে সাথে অদ্ভুত এক শক্তি তাদের বিশ্বাস করাতে শুরু করে যে লক্ষ্যে পৌঁছানো অসম্ভব। সব অর্থ ছাই বুঝছে রাখাল ছেলে। তার শুধু একটাই চিন্তা, সেই রহস্যময় শক্তির ব্যাপারটুকু বুঝে নিতে হবে। শুনলে চোখ বড় বড় করে ফেলবে বণিকের মেয়ে। এও এক শক্তি। শক্তিটা না বোধক, কিন্তু আসলে সেটাই তোমাকে লক্ষ্য অর্জনের পথ দেখাবে। তোমার আত্মা তোমার ইচ্ছাকে প্রস্তুত করে এটা। শেখায় এ গ্রহের বড় সত্যিটা, যেই হও না কেন তুমি, যাই করো না কেন, যখন সত্যি সত্যি মন থেকে কিছু চাইবে, চাও এ কারণে যে বিশ্ব ব্রহ্মাণ্ডের ভিতর থেকেই ইচ্ছা জেগে ওঠে তোমার ভেতরে। পৃথিবীর বুকে এটাই তোমার অভিযান। এমনকি যদি আমি ভ্রমণ করতে চাই, যদি কাপড় সুতার বণিকের মেয়েকে বিয়ে করতে চাই, সেটাও লক্ষ্য হতে পারে। আবার কোনো গুপ্তধনের পিছু ধাওয়াও হতে পারে। বিশ্বের আত্মা শুদ্ধ হয় কি করে জানো? মানুষের আনন্দে। আবার নিরানন্দ, হিংসা, ক্রোধ দিয়েও হয়। লক্ষ্য বুঝতে পারাই মানুষের জীবনের আসল উদ্দেশ্য। সব জিনিসই এক। আর যখন তুমি কিছু পাও, পুরো সৃষ্টি জগৎ সাড়া পেয়ে যায়। ফিসফাস করে তোমাকে সাহায্য করার জন্য কোমর বেঁধে নেমে পড়ে সবকিছু। নীরবতা নেমে আসে ছোট শহরের চত্বরে। আবার কথা বলে ওঠে বয়সী লোকটা। তুমি ভেড়ার পাল চালাও কেন? ভ্রমণ করতে চাই তাই। লোকটা এক রুটিওয়ালার দিকে আঙুল তোলে। লোকটা দাঁড়িয়ে আছে নিজের দরজার সামনে। বাচ্চা থাকতে ওই লোকটাও পরিভ্রমণ করতে চেয়েছিল, কিন্তু প্রথমে চিন্তা করল একটা রুটির কারখানা কিনে কিছু পয়সা কড়ি জমিয়ে নেবে। বুড়ো হলে মাসখানেক কাটিয়ে আসবে আফ্রিকায়। লোকটা বুঝতেই পারল না যে আসলে মানুষ যার স্বপ্ন দেখে তা করতে পারে যে কোনো সময়। লোকটার তো রাখাল ছেলে হবার কথা তাহলে। বয়সী লোকটা বলল, কথাটা কিন্তু তার বিবেচনায় ছিল, কিন্তু রুটিওয়ালারা, রুটির কারখানার মালিকরা রাখালের চেয়ে বেশি সম্মানিত। তাদের আছে ঘর, আর রাখালের আছে খোলা মাঠ। মা বাবা মেয়েকে রাখালের সাথে বিয়ে দিতে চায় না, দিতে চায় রুটি কারখানার মালিকের সাথে। হৃদয়ের কোথায় যেন একটু ধাক্কা লাগে সান্তিয়াগোর। এক বণিকের মেয়ে আছে কাছাকাছি কোথাও, সেখানে যে রুটিওয়ালাও আছে তাতে তার কোনো সন্দেহ নেই, বলে যাচ্ছে বুড়ো। অবশেষে মানুষ রুটির কারখানার মালিক আর রাখালদের ব্যাপারে কি ভাবে সেটাই তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে গেল। গুরুত্বপূর্ণ হয়ে গেল জীবনের লক্ষ্যের চেয়ে। লোকটার কথা থেমে যায় হঠাৎ করে। সে মন দেয় বাইরের পাতায়, পড়তে থাকে এক মনে। তারপর আচমকা বাধা দেয় সান্তিয়াগো। আমাকে এসব বলছেন কেন? কারণ তুমি তোমার উদ্দেশ্য খুঁজে বের করার চেষ্টা করছ, আর যে পর্যায়ে আছো তাতে যে কোনো মুহূর্তে ইচ্ছেটা ত্যাগ করতে পারো। আর ঠিক এ মুহূর্তে দৃশ্যে আপনি হাজির হন না। সবসময় এভাবে হাজির হই না, কিন্তু কোনো না কোনো গড়ন নিয়ে হাজির হই বই কি। কখনো সমাধান আকারে, কখনো ভালো কোনো ধারণা হিসেবে, আবার কখনো কখনো খুব গুরুত্বপূর্ণ পল অনুপলে ঘটনাগুলোকে সহজে ঘটিয়ে দিই। আরও নানা ঘটনা ঘটাই, শুধু লোকে বুঝতে পারে না যে আমিই এসব করেছি। লোকটা বুঝিয়ে বলে, গত সপ্তাহের আগের সপ্তাহে খনি শ্রমিকদের সামনে তাকে পাথর হয়ে আসতে হয়েছিল। তার গত 5 বছরের শ্রম শুধু রত্নের জন্য। এমারান্ড পাথর বের করবে সে পাথর থেকে। সেজন্য লাখ লাখ পাথর ভেঙেছে সে নদীর নিচ থেকে তুলে এনে, পাহাড়ের গা থেকে খুলে এনে। আর মাত্র একটা পাথর ভাঙলেই সে এমারান্ড পেয়ে যেত। লোকটা যখন লক্ষ্যের জন্য সব ছেড়ে দিয়েছে, হাজির হতে হল বৃদ্ধকে। পাথর হয়ে গেল সে। পাথরটা গড়িয়ে এলো তার পায়ের কাছে।
5 বছরের রাগ সামলাতে না পেরে সে পাথরটাকে ছুঁড়ে দেয় দূরে, এত জোরে ছোঁড়ে যে পাথর ভেঙে যায়। সেটার ভেতরেই ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর রেমারেন্টটা। মানুষ তার জীবনের শুরুতেই জানতে শুরু করে জীবনের লক্ষ্য সম্পর্কে। কেমন যেন তিক্ত শোনায় বয়সী লোকটার কণ্ঠ, আর সে কারণেই হয়তো চটজলতি হালও ছেড়ে দেয়। এই হল ঘটনা। লোকটাকে ছেলেটা তার লুকানো সম্পদের ব্যাপারে বলে। বহতা ধারার আঘাতে জেগে ওঠে সম্পদ, আবার ডুবে যায় সেই একই ধারার নিচে। লোকটা বলছে, তুমি যদি নিজের সম্পদ সম্পর্কে জানতে চাও, ভেড়া থেকে 10 ভাগের 1 ভাগ দিয়ে দিতে হবে। সম্পদের 1/10 হলে কেমন হয়? হতাশ দেখায় লোকটাকে। তুমি যদি যা হাতে নেই তা নিয়েই ওয়াদা দিতে থাকো, সেটা পাবার আশায় চলে যাবে। এই জানালাটা দিয়ে লোকে আফ্রিকার টিকিট কাটে, আর সে জানে মিশর আফ্রিকায়। কোনো সাহায্য করতে পারি? জানালার পেছনে বসা লোকটা জিজ্ঞেস করে। হয়তো কাল। সরে যেতে যেতে বলে ছেলেটা। একটা ভেড়া বিক্রি করলেই সে অপর প্রান্তে পৌঁছে যাবার রাহা খরচ পেয়ে যাবে। কিন্তু ভাবনাটা কেমন যেন ভয় ধরিয়ে দেয়। আরেক স্বপ্নবিলাসী সাথের লোকটাকে টিকিটওয়ালা শোনায়, যাবার মতো টাকা নেই, ইচ্ছে আছে। টিকিটের জানালায় বসে থাকার সময় তার মনে হঠাৎ দেখা দেয় ভেড়াগুলোর চিন্তা, আর সে চিন্তা কি করে যেন অস্থির করে তোলে। ফিরে যেতে ইচ্ছে হয়, ইচ্ছে করে আবার রাখাল ছেলে হয়ে যেতে। 2 বছরে রাখালদের সব কাজ শিখে ফেলেছে। কি করে ভেড়ার পাল চালাতে হয়, গর্ভবতী ভেড়াগুলোর যত্ন নিতে হয় কি করে বাঁচাতে হয় শিকারী পশুর হাত থেকে। আন্দালুসিয়ার সব মাঠ, পানির ধারা তার পরিচিত, এবং সে তার প্রত্যেক ভেড়ার ন্যায্য মূল্য কতটা তাও জানে। যত ঘুর পথে সম্ভব আস্তাবলের দিকে পা বাড়ায় সে। যাবার পথে শহরের বাইরে থাকা বিশাল দুর্গটার পাশ দিয়ে উপরে ওঠে। দেখতে পায় জলরাশি ছাড়িয়ে দেখতে পায় আফ্রিকার উপকূল। সেখান থেকেই মুররা এসেছিল স্পেনে, জয় করেছিল স্পেন। এখান থেকে পুরো নগরী দেখা যায় বুড়ো লোকটার সাথে বসে থাকার জায়গা। এ শহরে এসেছিল শুধু এক মহিলাকে পাবার জন্য, যে স্বপ্নের তাবির জানে। মহিলা আবার রাখাল লোকটি, কেউই তার রাখাল পরিচয়ে খুব বেশি সন্তুষ্ট হয়নি। এ মানুষগুলো একা। তারা রাখাল ছেড়ে ভেড়ার পাল নিয়ে ঘুরে বেড়ানোর ব্যাপারটা বোঝে না। সে তার পালের প্রত্যেকটি ভেড়ার নাড়ি নক্ষত্র চেনে, জানে কোনটা কুড়ের বাদশা, কোনটা 2 মাস পর বাচ্চা বিয়োবে, কোনটা ছটফটে। এই প্রাণীগুলোকে ছেড়ে গেলে বেচারাটা ভুগবে। শাঁ শাঁ করে বেড়ে যায় বাতাসের গতি। এ বাতাসটাকে লোকে ডাকে লিভার্টার নামে, কারণ মুররা লিভান্ট থেকে এসেছিল। মুহূর্তে বেড়ে যায় বাতাসের বেগ। আমি এখন সম্পদ আর ভেড়ার পালের মাঝামাঝি অবস্থান করছি। এখন বেছে নিতে হবে চিরাচরিত অভ্যাসের একটা বিষয় আর চাওয়ার একটা বিষয়ের মধ্যে থেকে যে কোনোটাকে। বণিকের মেয়েও আছে, কিন্তু তার গুরুত্ব ভেড়ার পালের চেয়ে বেশি নয়, কারণ মেয়েটা তার উপর নির্ভর করে না। কে জানে, তার কথা মনে নাও থাকতে পারে। কবে সান্তিয়াগো তার কাছে যাবে তাতে কিছু এসে যায় না মেয়ের। তার কাছে সব দিন সমান। আর যখন প্রতিটি দিন কারো কাছে সমান হয়ে যায়, তখন মানুষ তার জীবনে প্রতিদিন ওঠা সূর্যের সাথে আসা নতুন আর ভালো ব্যাপারগুলোকে চিনতে পারে না। আমি বাবাকে ছেড়ে এসেছি মা, আমার শহর, আমার প্রিয় দুর্গটাকে, অনেক পেছনে। তারা এখন আমাকে ছাড়াই অভ্যস্ত। যেভাবে ভেড়াগুলো আস্তে আস্তে মানিয়ে নিবে, আমার অভাব বোধ করবে না। এখান থেকে চত্বর দেখা যায়। দেখছে সে এক মনে। লোকজন আসছে যাচ্ছে রুটিওয়ালার দোকানে। 2 জন তরুণ বয়সী বসে আছে সেই বেঞ্চিটায়, যেখানে সে আর বুড়ো লোকটা বসেছিল। ওই রুটিওয়ালা নিজের কানেই কি যেন শোনাতে চায় সে। কথাটা আর শেষ হয় না। এখনও ল্যাভেন্ডারের শক্তি বাড়ছে মদমত্ত হাতির মতো। মুখে এসে ঝাপটা মারছে। এ বাতাস নিয়ে এসেছে মুরদের। কথা সত্যি, সব সময় সাথে নিয়ে আসে মরুভূমির দমকা হাওয়া, নিয়ে আসে পর্দাঘেরা মেয়েদের কথা। সেই সব মানুষদের ঘাম আর স্বপ্ন নিয়ে আসে বাতাস, যারা এক সময় অজানাকে জানার জন্য পাড়ি জমিয়েছিল স্বর্ণের জন্য, অভিযানের আশায়, পিরামিডের জন্য। বাতাসের স্বাধীনতা কেমন যেন হিংসা বয়ে আনে।
আহা, তারও একই ধরনের স্বাধীনতা থাকতে পারত। তাকে আঁকড়ে ধরার মতো কেউ নেই, এক সে ছাড়া। ওই ভেড়ার পাল, বণিকের ওই মেয়েটা, আন্দালুসিয়ার ধূ ধূ প্রান্তর, শুধুই তার লক্ষ্যের পথে কিছু পদক্ষেপ। পরের দিন দুপুরে আবার দেখা ওই বুড়ো লোকটার সাথে। সাথে করে 6টা ভেড়া নিয়ে এসেছে। ছেলেটা বলল, অবাক হচ্ছি, আমার বন্ধু সব ভেড়া কিনে নিয়েছে, তার নাকি সব সময়ের স্বপ্ন রাখাল হবে। সত্যি তো, সায় জানায় বয়সী লোকটা। একেই বলে সহায়তার নীতি। তুমি প্রথমবার তাস খেলতে বসলে জিতে যাবার সম্ভাবনাই বেশি, কারণ তোমার লক্ষ্য পূরণের জন্য একটা শক্তি কাজ করে। সাফল্যের একটু ছোঁয়া দিয়ে সে তোমার ক্ষুধাকে বাড়িয়ে তোলে আরও। বয়স্ক লোকটা ভেড়াগুলো যাচাই করে দেখার সময় চোখ পড়ে যায় খোঁড়া ভেড়ার ওপর। সান্তিয়াগো বলে, ব্যাপারটা গুরুত্বপূর্ণ নয়, কারণ পালের মধ্যে এ ভেড়াই সবচেয়ে বুদ্ধিমান, আর তার পশমও হয় অনেক বেশি। গুপ্তধন কোথায়? এবার প্রশ্ন ছুড়ে দেয় সে। মিশরে, পিরামিডের কাছাকাছি। এবার বিস্মিত হয় ছেলেটা। বয়সী মহিলা একই কথা বলেছিল, কিন্তু বিনিময় কিছুই চায়নি। গুপ্তধন পেতে হলে তোমাকে সুলক্ষণ অনুসরণ করতে হবে। ঈশ্বর সবার অনুসরণের জন্য একটা পথ তৈরি করে রেখেছেন, তোমাকে শুধু লক্ষণগুলো অনুসরণ করতে হবে। কোনো জবাব দেওয়ার আগেই তার আর বুড়ো লোকটার মাঝে তিরতির করে পাখা নাড়াতে নাড়াতে উড়ে যায় একটা চঞ্চল প্রজাপতি। সাথে সাথে মনে পড়ে যায় প্রজাপতি সুলক্ষণ। দাদু বলেছিল, যেমন সুলক্ষণ ঝিঝি পোকা, গিরগিটি, ঠিক তাই। বয়সী লোকটা বলে, যেন পড়ে ফেলছে সান্তিয়াগোর সব চিন্তা, ঠিক যেমন শিখিয়েছিলেন তোমার দাদু। এগুলো সুলক্ষণ। বয়সী লোকটা বুকের কাপড় সরায়। বিস্ময়ে থ বনে যায় সান্তিয়াগো। সেখানে ভারী একটা সোনার ঝকঝকে পাত আছে, আর বসানো আছে অমূল্য সব রত্ন। গতকাল দেখা ঝিলিকের কথা মনে পড়ে যায় তার। এই লোক সত্যি সত্যি রাজা, চোরের উৎপাত এড়ানোর জন্য ছদ্মবেশ ধরে আছে। সোনার পাথরের মাঝখানে থাকা বড় 2টো পাথরের দিকে হাত বাড়ায় লোকটা। একটা পাথর সাদা আর একটা কালো। নাম হল উরিম আর থুমিম। কালোটা বোঝাবে হ্যাঁ, আর সাদাটা না। যখন তুমি লক্ষণের অর্থ ধরতে পারবে না, তখন এগুলো তোমাকে পথ দেখাবে। মনে রেখো, সুনির্দিষ্ট প্রশ্ন করতে হবে এগুলোকে, কিন্তু সম্ভব হলে নিজে নিজে সিদ্ধান্ত নিও। গুপ্তধন আছে পিরামিডে, এইটুকু তুমি ঠিকই জানো, কিন্তু আমাকে 6টা ভেড়া নিতে হবে, কারণ সিদ্ধান্ত ঠিক করার পথে আমি তোমাকে সহায়তা করেছি। সান্তিয়াগো পাউচের ভেতরে নিয়ে নেয় রত্ন 2টো। এখন থেকে নিজের সিদ্ধান্তটা সে নিজেই নেবে। সবসময় মনে রেখো যে যা কিছু নিয়ে তোমার কারবার, সেগুলো শুধু সে বিষয়, তার চেয়ে বেশি কিছু নয়। ভুলে যেও না সুলক্ষণের ভাষা। সবচেয়ে বেশি মনে রাখতে হবে যা, তা হল জীবনের লক্ষ্য। কিন্তু চলে যাবার আগে ছোট্ট একটা গল্প শুনিয়ে যেতে চাই। কোনো এক দোকানি তার ছেলেকে দুনিয়ার সবচেয়ে জ্ঞানী লোকের কাছে পাঠায় অপ্রকাশিত সুখের কথা জানতে, শিখতে। বেচারা 40 দিন ধরে মরুর বুকে ঘুরে ঘুরে মরে। তারপর হাজির হয় বিশাল এক পর্বতের উপর বানানো সুন্দর দুর্গের সামনে। এখানেই সে জ্ঞানীর বাস। সে সেখানে গিয়ে শান্ত সমাহিত এক জ্ঞানগুরুর দেখা পাবে, এমন আশা ছিল মনে। সব দেখে তো আক্কেল গুড়ুম। কেল্লার মূল কামরায় সে কি ব্যস্ততা! মানুষ কোনায় কোনায় নানা আলাপে মশগুল। বণিকেরা যাচ্ছে আর আসছে, আরেকদিকে মৃদু মন্দ বাজনা বাজছে। আর টেবিলের ওপর পৃথিবীর যে প্রান্তে যত ধরনের সুস্বাদু খাবার দেখা যায় তা থরে থরে সাজানো। একে একে মানুষ যাচ্ছে জ্ঞানী লোকটার কাছে। তার পালা আর আসে না। পাকা 2 ঘণ্টা ব্যয় করে তারপর যাবার সুযোগ হল। জ্ঞানী লোকটা শান্তভাবে তার আসার ব্যাপারে সব শোনে, তারপর আরও শান্তভাবে জানায় যে এখন সুখে থাকার রহস্য জানানো যাবে না। তার চেয়ে সে প্রাসাদে ঘুরে ফিরে সব দেখুক আরও ঘণ্টা 2 পর। জ্ঞানী লোকটা বলে, আমি তোমাকে একটা কাজ করতে বলি। 2 ফোঁটা তেল সহ একটা চায়ের চামচ হাতে ধরিয়ে দিয়ে বলে, যাই করো, যেখানেই যাও, ততক্ষণ তেলটাকে চামচ থেকে পড়তে দিও না, হাতে রেখো। ছেলেটা প্রাসাদের নানা গলিঘুপচি ঘুরে বেড়ায়, উঠতে নামতে থাকে,
নানা দৈর্ঘ্যের সিঁড়ি, চোখ তেলের উপর নিবদ্ধ। এরপর সে ফিরে আসে ঘরটায়। তো প্রশ্ন করে জ্ঞানী লোক, আমার খাবার কামরায় ঝুলে থাকা পারস্যের কাপড় দেখেছ, তাই না? আর যে বাগানটা বানাতে মহামালীর 10 বছর লেগেছিল সেটাও তো দেখেছ? আর লাইব্রেরির সুন্দর পার্চমেন্টগুলো? ছেলেটা অস্বস্তিতে পড়ে যায়, স্বীকার করে কিছুই দেখেনি, শুধু খেয়াল রেখেছে যেন চামচ থেকে তেলগুলো পড়ে না যায়। তাহলে ফিরে যাও আর দেখে এসো আমার সব বিস্ময়কর জিনিস। তুমি কারো বাড়ি না দেখে তাকে বিশ্বাস করতে পারো না, তাই না? ভয় পেয়েছিল সে। স্বস্তি ফিরে আসে মনে। উঠে পড়ে সে তেলের চামচ হাতে নিয়ে। এমন বাড়ি দেখতে পারাও সৌভাগ্যের ব্যাপার। এবার তার সব দেখা হয়, ঘর দোর, দেয়াল, ছাদ, সব। বাগান দেখে, দেখে চারধারের আসমান ছোঁয়া পাহাড়, ফুলের সৌন্দর্য, সবখানে এনে জড়ো করা সব কিছু। ফিরে যায় লোকটার কাছে। কিন্তু তোমার হাতে তুলে দেয়া তেলটুকু কোথায়? চামচের দিকে তাকিয়ে ছেলেটা অবাক হয়ে দেখে সেখানে তেল নেই। তাহলে আমি তোমাকে একটা উপদেশ দিতে পারি। অবশেষে সবচেয়ে জ্ঞানীর চেয়েও জ্ঞানী লোকটা বলে, সুখের গোপন উৎস হল তোমাকে পৃথিবীর সব বিস্ময় দেখতে হবে। সেইখানে তোমাকে মনে রাখতে হবে চামচের উপর থাকা এক বিন্দু তেলের কথাও। সে অর্থটুকু বুঝে যায়। একজন ভ্রমণকারী ভ্রমণ করতে পারে, কিন্তু তার পশুর পালের কথা ভুলে গেলে চলবে না। লোকটা তাকায় তার দিকে, তারপর মুখে কপালে বিচিত্রভাবে হাত বুলিয়ে আঙুল দিয়ে বাতাসে নকশা কেটে চলে যায় পশুর পাল নিয়ে। তারিফার সবচেয়ে উঁচু জায়গায় একটা দুর্গ আছে, মুরদের বানানো। উপর থেকে কেউ চাইলেই দেখতে পাবে আফ্রিকা। সালেমের রাজা মেলশিজেডেক সেদিন বিকেলে বসেছিল সেই দুর্গের গায়ে। ল্যাভেন্ডারের স্পর্শ নিচ্ছিল সারা গায়ে। ভেড়ার দল আশপাশে ঘোরাফেরা করে। নতুন মালিক আর নতুন পরিবেশের সাথে সাথে উত্তেজিত হয়ে ওঠে। তাদের শুধু দরকার খাবার আর পানি। মেলশিজেডেক তাকিয়ে থাকে একটা ছোট ভেড়ার দিকে। আর কখনো দেখা হবে না রাখাল ছেলেটার সাথে, যেমন দেখা হয়নি ইব্রাহিমের সাথে। ইব্রাহিমের 1/10 সে নিয়ে নিয়েছিল। এই তার কাজ। দেবতার কামনা থাকা ভালো নয়, কারণ তাদের লক্ষ্য নেই। শুধু সালেমের রাজা কায় মনোবাক্যে ছেলেটার সাফল্য চায়। আমার নামটা এক পলকে ভুলে যাবে সে। আফসোসের ব্যাপার। আমার বলা উচিত ছিল, যখন আমার কথা বলবে কাউকে, তখন বলবে, আমি মেলশিজেডেক, সালেমের রাজা। আকাশের দিকে তাকায় সে। তারপর বলে, আমি জানি আমার প্রভু, এটা গর্ব করার বিষয় নয়। তবু কোনো এক বৃদ্ধ রাজা তার নামটা উজ্জ্বল করতে চাইলে সে কি দোষের কিছু? সান্তিয়াগো ভাবে, আফ্রিকা কি অবাক করা। তানজিয়ারের আর সব গলিতস্য গলির সুঁড়িখানার মতো এক মদের দোকানে সে বসে আছে। কেউ কেউ বিশাল বাঁশের খণ্ডে করে ধূমপান করছে, বাড়িয়ে দিচ্ছে অন্যদের দিকে। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে সে বিচিত্র সব ব্যাপার দেখছে। দেখছে লোকে হাতে হাত রেখেও হাঁটে। মেয়েদের মুখের উপর নামানো থাকে পর্দা। লম্বা দাড়িওয়ালা সাধুরা উঠে যায় লম্বাটে টাওয়ারের শেষ প্রান্তে। তারপর সুরেলা গলায় আবৃত্তি করে কোনো কবিতা। মানুষ সার দিয়ে দাঁড়ায়। তারপর হাঁটু মাটিতে ঠেকিয়ে আস্তে করে মাথা অবনত করে, নামিয়ে আনে মাটিতে। নিজেকে শোনায় সে কৃতজ্ঞতার ধারা। ছেলেবেলায় গির্জায় বসে সে সন্তু সান্তিয়াগো মাতামোরেসের হাতে খোলা তলোয়ার নিয়ে সাদা ঘোড়ায় চড়ে থাকা দৃশ্যের কথা মনে পড়ে যায়। কেন যেন অনেক একা মনে হয় নিজেকে। একটা ব্যাপারই তাকে এই অভিযান থেকে বিরত রাখতে পারত। সে ব্যাপারটা ভুলে গেছে। এ তল্লাটে আরবি এবং শুধু আরবি ভাষা বলা হয়। শুঁড়িখানার মালিক এগিয়ে এল। পাশের টেবিলে রাখা তিতকুটে চায়ের বদলে তার একটু মদ দরকার। এসব নিয়ে ভাবার সময় নেই। এখন ভাবতে হবে কি করে গুপ্তধন পাওয়া যায় সে বিষয়ে। ভেড়ার পাল হারিয়ে সে অনেক টাকা পেয়েছে, আর যার হাতে টাকা আছে তার আর যাই হোক একাকিত্ব নেই। টাকা জাদু জানে,
খুব দেরি না করে তাকে পিরামিডের এলাকায় যেতে হবে। হয়তো চলেও যাবে। সোনার পাত গলায় পরা এক বুড়ো লোক শুধু 6টা ভেড়ার জন্যে মিথ্যে কথা বলবে, তা ঠিক বিশ্বাস্য নয়। লক্ষণ নিয়ে ভাবতে ভাবতে সে গলি পেরিয়ে যায়। লোকটা কি বোঝাতে চায় সে বুঝে গেছে। আন্দালুসিয়ার প্রান্তরে অনেক লক্ষণ বিচার করে চলতে হতো তাকে। চলতে হতো আকাশ দেখে, বাতাস দেখে, মাটির উর্বরতা দেখে, সূর্যের উচ্চতা দেখে। জানত নির্দিষ্ট একটা পাখি দেখা গেলে বোঝা যাবে আশপাশে নির্দিষ্ট এক ধরনের সাপ আছে। কোনো এক ধরনের ঝোপ দেখলেই বুঝতে হবে কাছাকাছি আছে পানির উৎস। ঈশ্বর যদি ভেড়ার পালকে এত ভালোভাবে চালাতে জানেন, তিনি একজন মানুষকেও চালাতে পারবেন। কেমন একটা তৃপ্তি মনে আসে, চার তেমন খারাপ মনে হয় না। একজন স্প্যানিশে প্রশ্ন ছুড়ে দিল, কে তুমি? স্বস্তি পায় ছেলেটা। লক্ষণের কথা ভাবছিল আর তার ভাষায় কেউ প্রশ্ন করে বসল, আপনি স্প্যানিশ বলছেন কি করে? পশ্চিমা পোশাকে কেতাদুরস্ত কমবয়সী ছেলেটার দিকে সে তাকায়। তার চামড়া বলে দেয় আসলে এ শহরেরই অধিবাসী। উচ্চতা আর বয়স একই হবে, সান্তিয়াগোর মতো। এখানে প্রায় সবাই কম বেশি স্পেনিশ বলতে পারে। মাত্র 2 ঘন্টার পথ পেরিয়ে গেলেই স্পেন। তাহলে বসো দেখি, কিছু নেয়া যাক। আমার জন্য 1 গ্লাস মদের জন্য বলো। এই চা খেয়ে খেয়ে মুখে ঘা পড়ে যাবার দশা। এদেশে মদ নেই, এখানকার ধর্মে মদের কোনো স্থান নেই। এখন তার যাবার কথা পিরামিডে, বলে ছেলেটা। আর একটু হলেই গুপ্তধনের কথাও বলে ফেলত, সামলে নিল। তাহলে আরবটা কিছু অংশ চেয়ে বসতে পারে সেখানে নিয়ে যাবার বদলে। আর যা তোমার হাতে নেই সেটা দিতে চাওয়াটা এক ধরনের খারাপ কাজ। তুমি পারলে নিয়ে যাও না, গাইড হিসেবে না হয় আমি কিছু টাকা পয়সা দিব। সেখানে কি করে যেতে হয় সে সম্পর্কে কোনো ধারণা আছে তোমার? দোকানি পাশেই দাঁড়িয়ে এক মনে তাদের কথোপকথন শোনার চেষ্টা করছে। শুনুক। সে পেয়ে গেছে একজন গাইডকে, এখন আর হাতছাড়া করা যাবে না। ছেলেটা বলছে, তোমাকে পুরো সাহারা মরুভূমি পার করতে হবে, আর এজন্য তোমার দরকার টাকা। আগে জানতে হবে যথেষ্ট টাকা আছে কিনা। প্রশ্নটা তাকে অবাক করে। একই সাথে মনে পড়ে যায় বৃদ্ধের কথা, যখন তুমি কিছু পাবার জন্য চেষ্টা করবে তখন পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড তা পাইয়ে দেওয়ার জন্য ফিসফাস শুরু করে দিবে। পাউচ থেকে টাকা পয়সা দেখায় সে। দোকানিও দেখেছে সামনে এসে। এরপর প্রথমে চোখাচোখি হয় ছেলেটা আর দোকানির মধ্যে। আরবিতে 2-একটা কথাও হয়। চলো চলে যায়, বলল কালো আরব ছেলেটা। লোকটা আমাদের চলে যেতে বলছে। টাকা দিতে এগিয়ে গেল সে। জামা ধরে বসল দোকানি। তারপর রাগী রাগী গলায় অনর্গল আরবিতে কি যেন বলে গেল। সান্তিয়াগোর গায়ে বল কম নেই, কিন্তু ভিনদেশে এসে গায়ের জোর দেখানো ভালো হবে কিনা ভেবে পায় না সে। সাহায্যের জন্য এগিয়ে আসে অন্য ছেলে। দোকানিকে ধাক্কা দিয়ে সরিয়ে বলে, ও তোমার টাকা করেই নিয়ে নিতে চেয়েছিল। তানজিয়ার এলাকাটা বাকি আফ্রিকার মতো নয়। এটা হলো বন্দর, আর সব বন্দরে চোরছাচোরের কোনো অভাব নেই। নতুন বন্ধুকে বিশ্বাস করা যায়। ভয়ানক পরিস্থিতি থেকে বের করে এনেছে সে সান্তিয়াগোকে। টাকা বের করে গুনল সে। আমরা কালকে পিরামিডে যেতে পারি, পয়সাগুলো হাতে নিতে নিতে বলল ছেলেটা। কিন্তু আমাকে আগে 2টো উট কিনতে হবে। তানজিয়ারের সরু পথ ধরে হেঁটে চলে তারা। সবখানে নানা পণ্যের পসরা। আসল বাজার বিশাল এক চত্বরে, হাজার লোকের ভিড়। দরদাম করছে, কিনছে, বিক্রি করছে। সবজি যেমন আছে তেমনি আছে তামাক। বিশাল সব ছুরিও আছে, আছে চোখ জুড়ানো গালিচা। কিন্তু নতুন বন্ধুর উপর থেকে চোখ সরানো যায় না, কারণ তার কাছে সমস্ত পয়সা। একবার মনে হল চেয়ে নিয়ে নেয়, কিন্তু তা তো ঠিক বন্ধুসুলভ হবে না। নতুন এদেশের রীতিনীতির কিছুই জানে না সান্তিয়াগো। আমি শুধু তাকে দেখব, নিজেকেই শোনায় সে। গায়ের শক্তিতে সান্তিয়াগোই উতরে যাবে। হঠাৎ সমস্ত চিন্তা তালগোল পাকিয়ে যায়। এত সুন্দর তলোয়ার এর আগে কখনো সে দেখেনি। খাপটায় রূপার অ্যাম্বুশ করা, হাতল কালো, দামি সব পাথর বসানো সেখানে। মিশর থেকে ফেরার সময় সে এই তলোয়ারটা কিনবে। দোকানদারকে একটু জিজ্ঞেস করে দেখো তো তলোয়ারটার দাম কত, বন্ধুকে বলে সে। তারপরই মুখ ঘোরায় সচকিত হয়ে, নড়তেও ভয় পায়।
কি দেখবে কল্পনা করা সহজ। চারপাশে ব্যস্ত মানুষ, আসছে যাচ্ছে, আলাপ করছে, অচেনা খাবারের সুঘ্রাণ ছড়িয়ে পড়ে চারদিকে। শুধু সেই বন্ধু নেই। বিশ্বাস করতে কষ্ট হয় তার। অপেক্ষা করবে বন্ধুর জন্যে, ফিরে আসবে সে। হয়তো কোনো কারণে বিচ্ছিন্ন হয়ে পড়েছে তারা, কিন্তু চলে যেতে পারে না ছেলেটা। লম্বা টাওয়ারের ওপর চলে গেছে এক সাধু, সেই বিচিত্র সুরে কি যেন পাঠ করছে। তারপর শ্রমিক পিঁপড়ার বাসার মতো সবাই দোকানপাট ছেড়ে চলে গেল। পাটে যেতে বসেছে সূর্য, ডুবতে বসেছে। আস্তে আস্তে সূর্যাস্ত হয় চত্বরের সাদা বাড়িগুলোর পেছনে। মনে পড়ে যায় গতদিন সূর্যাস্তের সময় সে আরেক মহাদেশে ছিল। তার সাথে ছিল ৬০টা ভেড়া। আশা ছিল এক মেয়ের সাথে দেখা হবে। সেখানকার সব খানাখন্দ তার হাতের তালুর মতো স্পষ্ট। সেখানকার সব মাঠ তার চেনা। এরপর কি হবে তাও জানা। কিন্তু আজ একেবারে অচিন এক দেশে কপর্দকহীন দাঁড়িয়ে আছে সে। কোনো ভাড়া নেই, অর্থ নেই, এমনকি ভাষাটা পর্যন্ত অজানা। আজ আর সে রাখাল নয়। দেশে ফিরে যাবার টাকাটাও হাতে নেই। একবার সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যে এত কিছু হয়ে গেল, এত দ্রুত জীবনটা বদলে যাবে কখনো কল্পনা করেনি। এত খারাপ লাগছে যে পারলে কেঁদে ফেলে। ভেড়াগুলোর সামনে কোনো দিন একটু কাঁদেনি। সে কাঁদে কারণ চত্বরে আর কেউ নেই, কারণ ঈশ্বর ন্যায় বিচার করেন না, কারণ তিনি এভাবে স্বপ্নদ্রষ্টাদের শাস্তি দেন। ভেড়া থাকতে আমি ছিলাম সুখী। যেসব মানুষ আমাকে দেখত, স্বাগত জানাত। কিন্তু এখন একেবারে নিঃস্ব। লোকে বিশ্বাস করবে না, ঠকেছে যে। যারা নিজের সম্পদ পেয়ে গেছে তাদের ঘৃণা করব, কারণ আমি আমারটা পাইনি। এখন নিজের যেটুকু আছে সেটা নিয়েই পথ চলতে হবে। দিগ্বিজয়ী হবার তুলনায় আমি আসলে কিছুই নই। পাউচ খোলে সে। কি আছে? জাহাজে খেয়ে রেখে দেয়া কিছু আছে বাকি? বইটা আছে, আছে ভারী জামা, আর আছে বুড়ো লোকটার দেয়া পাথর দুটো। পাথরে চোখ পড়ে মনে পড়ে গেল আশার কথা। ৬টা ভেড়ার বিনিময়ে সে সোনার পাত থেকে তুলে আনা দুটো রত্ন পেয়েছে। এগুলো বেচে দিলে ফিরে যাবার টিকিটটা অন্তত কাটা যাবে। এবার আর ঠকব না আমি। এটা বন্দর নগরী, আর বন্দরে আছে চোর ছাছুড়ের দল। রত্ন দুটোকে পকেটে রেখে দেয় সে। এবার সে দোকানির ব্যাপারটা বুঝতে পারে। আসলে পানশালার লোকটা ওই বন্ধুর কথা বলছিল, তাকে যেন বিশ্বাস না করে। আমি তো আর সবার মতো যা বিশ্বাস করার চেষ্টা করি তাই বিশ্বাস করি, যেভাবে দেখার চেষ্টা করি সেভাবেই দেখি। পকেটে হাত বুলিয়ে নেয়ার সাথে সাথে অনুভব করে পাথরগুলো, অনুভব করে সেই কথা। কিছু পাওয়ার চেষ্টা করলে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড তোমাকে তা পাইয়ে দেওয়ার জন্য ফিসফাস করতে থাকবে। এ কথার পূর্ণ অর্থ এখনো ধরতে পারেনি সে। এখন পড়ে আছে শূন্য বাজারে, একটা ফুটা পয়সা নেই হাতে, রক্ষা করার জন্য কোনো ভেড়া নেই। কিন্তু এ পাথরগুলোই প্রমাণ করবে যে সে এমন এক রাজার সাথে দেখা করেছে যে তার অতীত জানত একেবারে আয়নার মতো ঝকঝকে মন নিয়ে। এগুলোর নাম উরিম আর থুমিম। এরা তোমাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে, লক্ষণ চিনতে সাহায্য করবে। পরখ করে দেখা যাক না। প্রথমে সে পাথর দুটোকে পাউচে রেখে দেয়। সুস্পষ্ট প্রশ্ন করার জন্য তুলে আনে একটা। বৃদ্ধের আশীর্বাদ এখনো আমার উপর আছে? কালো পাথর। হ্যাঁ, আমি কি আমার লক্ষ্যে পৌঁছতে পারব? বলে আবার হাত ঢোকায় পাউচে। ফাঁক গলে পাথর দুটো পড়ে গেছে। সেখানে যে ছিদ্র ছিল তাও সে জানত না। এই ফাঁকে আরেক কথা মনে পড়ে। বয়সী লোকটা বলেছিল, লক্ষণ চেনার চেষ্টা করো, তারপর সেগুলোকে অনুসরণ করো। সুলক্ষণ। ঠিক করে হেসে ফেলে সান্তিয়াগো। পাউচে পুরে ফেলে সেগুলোকে। ছিদ্র একটা আছে যেখান দিয়ে যে কোনো সময় পড়ে যেতে পারে পাথরগুলো। সেসবের পরোয়া নেই, অন্য চিন্তা ঘুরছে মাথায়। আমাকে আমার নিজের লক্ষ্য অর্জন করতে হবে, নিতে হবে নিজের সিদ্ধান্ত। নিজেকেই শোনায় সে। মনে মনে যেন শান্তির পরশ। বয়সী লোকটা এখনো তাকে আশীর্বাদ করছে। খালি হয়ে যাওয়া বাজারের মাঝে দাঁড়িয়ে চারদিকে তাকায় সে। জায়গাটা অদ্ভুত নয়, নতুন। হাজার হলেও সে নতুন এক তল্লাটে সে হাজির হয়েছে। এমন এক জায়গা মাত্র 2 ঘণ্টার পথ দূরে। সেখানকার কথা
রাখালেরা ধরতে গেলে জানেই না। নতুন ধরনের মানুষ, নতুন আচরণ, নতুন ব্যবস্থা আর নতুন সব পণ্য। মন খারাপ লাগে তলোয়ারের কথা মনে পড়লে। কিন্তু সে দেখেছে তো, পিরামিডে যেতে না পারলেও এসব মন্দ কি? চোরের নিকুচি করে সে। কত চোর আরও গরিব সব মানুষের সর্বনাশ করেছে তার ইয়াত্তা নেই। কত অভিযাত্রী, কত মানুষ সর্বশান্ত হয়ে যায়। সে নিজেকে শোনায়, আমি এক অভিযাত্রী, গুপ্তধনের সন্ধানে বেরিয়েছি। কে যেন ঝাঁকিয়ে জাগানোর চেষ্টা করছে তাকে। এক ঘুমন্ত বাজারের ঠিক মাঝখানে সে ঘুমিয়ে পড়েছিল। এখন এখানে বয়ে যাবে জীবনের স্রোত। উঠে বসেই যখন ভেড়াগুলোকে জাগানোর জন্য আশেপাশে তাকায়, বিচিত্র এক অনুভূতি হয়। খুব বেশি কষ্ট নয়। নতুন এক জায়গায় আছে সান্তিয়াগো। এখন আর ভেড়ার জন্য খাবার পানির জন্যে হন্যে হয়ে মরতে হবে না। চাইলেই গুপ্তধনের খোঁজে বের হওয়া যায়। পকেটে কানাকড়ি নেই তো কুছ পরোয়া নেই, আছে বিশ্বাস। কাল রাতেই সিদ্ধান্ত নিয়েছে, বইতে পড়া আর সব অভিযাত্রীর মতো সেও খুশি থাকবে, তাদের মতো অভিযাত্রী হবে। ব্যস্ত হয়ে উঠছে বাজার। চকলেট বিক্রি করার লোকটার মুখে কি নির্মল হাসি। সে জানে কি করতে হবে, কি করছে। জীবনে তার সুখ আছে। বুড়ো সেই অচেনা রাজার কথা তার মনে পড়ে যায়। সে সিদ্ধান্তে আসে, এই চকলেটওয়ালা কোনো বণিকের মেয়েকে বিয়ে করার জন্য চকলেট বিকিকিনি করে না। সে কাজটা করতে চায়, এজন্য করে। সেও তো বুড়ো লোকটার মতো একই কাজ করতে পারে। যারা লক্ষ্য থেকে দূরে সরে গেছে বা খুঁজে পাচ্ছে না, তাদের সাহায্য করতে পারে। শুধু তাদের দিকে তাকাতে হবে, তাদের মনোভাব বুঝতে হবে। তবু আগে কখনো করেনি। চকলেটওয়ালা তার দিনে শুরু করল সান্তিয়াগোকে একটা সেধে। ধন্যবাদ জানিয়ে তুলে নেয় সে জিনিসটুকু। তারপর এগিয়ে চলে সামনে। টের পাচ্ছে অস্থায়ী দোকানগুলো সাজানোর সময় একজন আরবিতে কথা বলেছিল, বাকিরা স্প্যানিশে। একে অন্যকে বুঝতেও পারছিল বেশ ভালোভাবে। নিশ্চয়ই এমন কোনো ভাষা আছে যেটা শব্দের উপর ভর করে চলে না। আগে ভেড়ার সাথে আমার এমন হয়েছিল, এখন হচ্ছে মানুষের সাথে। অনেক নতুন বিষয় শিখছে সে। কোনো কোনো ব্যাপার আদৌ নতুন নয়, জীবনে আগেও এসেছে, কিন্তু অনুভব করছে নতুনভাবে। আগে টের পায়নি কারণ অভ্যাস ধরে গিয়েছিল। ভাবে, যদি আমি এসব ভাষা বুঝতে পারি তাহলে বিশ্বটাকে বুঝতে পারব। মন শান্ত করে নিয়ে সে স্থির করে তাঞ্জিয়ারের গলি ধরে এগিয়ে যাবে। এছাড়া লক্ষণ বোঝার তো কোনো উপায় নেই। পথ চলায় কোনো ক্লান্তি থাকার কথা নয় রাখাল ছেলের। আসলে এসব শিখে আসায় কাজে দিচ্ছে। এক একটা শিক্ষা অন্য ক্ষেত্রে অসাধারণ প্রভাব ফেলে। বয়সী রাজা বলেছিল, সবই আসলে এক। স্ফটিকের বণিক জেগে ওঠে সকাল সকাল। নিত্যদিনের মতো আজও মনে সেই অস্থিরতা। ৩০ বছর ধরে একই জায়গায় কাজ করে, পাহাড়ের পাশে। খুব কম ক্রেতায় যায় এদিক দিয়ে। এখন আর বদলে দেয়া যাবে না ব্যাপারগুলোকে। সে খুব কষ্টে যেটা শিখেছে তা হল স্ফটিকের জিনিসপাতি কেনা এবং বেচা। এককালে অনেক মানুষ তার দোকানটা চিনত। আরব বণিক, ফরাসি আর ইংরেজ ভূতত্ত্ববিদ, উঁচু হিল পরা জার্মান সেনা। সেসব দিনে মনে হতো স্ফটিক বেচা খুব ভালো কাজ। বয়সটা আরও বাড়ুক, ধনী হবে সে। তারপর অনেক মেয়ে পাওয়া শুধু মুখের কথা। কিন্তু সময়ের সাথে সাথে বদলে গেল তাঞ্জিয়ার। পাশের সিউটা শহর কোত্থেকে শুরু করে চোঁ করে চলে গেল তাঞ্জিয়ারকে ছাড়িয়ে। পড়ে গেল বেচাকেনার হার। আস্তে ধীরে সরে গেল প্রতিবেশীরা। এখন পাহাড়ের উপর হাতে গোনা কয়েকটা দোকান পাওয়া যাবে। সামান্য কয়েকটা ছোটখাটো দোকান ঘুরে দেখার জন্য কে চড়বে পাহাড়ের গায়ে? কিন্তু স্ফটিক ব্যবসায়ীর আর কোনো উপায় নেই। একই কাজ করতে করতে টানা ৩০টা বছর কাটিয়ে বসে আছে। এখন নতুন কি করবে? রাস্তায় লোকে যাতায়াত করে সামান্যই। সেদিকে তাকিয়ে থাকে সে মনমরা হয়ে। এ কাজ করতে করতে এখন সবার সময়মাত্রা জানা হয়ে গেছে। কিন্তু খাবার সময়ের ঠিক আগে আগে এক ছেলে হাজির হল দোকানের সামনে। পরনে সাদাসিধা পোশাক, আর স্ফটিক বণিকের ধুরন্ধর চোখ একবার দেখেই বুঝতে পারে এ ছেলের কিছু কেনার মতো টাকা নেই। তবু কেন যেন সে খাবারের ব্যাপারটা মিনিট কয়েকের জন্য পিছিয়ে দিল।
দেখা যাক না কি হয় ছেলেটার সাথে। দরজার বাইরে একটা কার্ড ঝুলছে, লেখা এখানে অনেক ভাষায় কথা বলা যাবে। কাউন্টারের পেছন থেকে এগিয়ে এলো এক লোক। আপনি চাইলে জানালায় রাখা কাঁচগুলো পরিষ্কার করে দিতে পারি, ছেলেটা বলল। এখন যে ছিঁড়ি হয়েছে তাতে কারো কেনার রুচি থাকবে না। কোনো জবাব না দিয়ে লোকটা এক দৃষ্টে তাকিয়ে থাকে তার দিকে। বিনিময় না হয় খাবার জন্য কিছু দেবেন। লোকটা এখনও কোনো কথা বলল না। সে একবার ভাবে রত্নগুলোর কথা। মরুভূমিতে কোনো কাজে লাগবে না। ভারী জামা বের করে মুছতে শুরু করে স্ফটিকগুলো। আধ ঘণ্টার মধ্যে পরিষ্কার হয়ে যায় জানালায় রাখা সবগুলো স্ফটিক। এর মধ্যে দুজন খদ্দের এসে কিনেও নেয় কিছু কিছু। কাজ শেষ করে বণিকের কাছে খেতে চায় কিছু। বণিক বলে, চলো দেখি খাওয়া যায় নাকি কিছু। সামনে ছোট সাইন ঝুলিয়ে চলে যায় কাছের ছোটখাটো ক্যাফেতে। জায়গা মতো একমাত্র টেবিলে বসার পর হেসে ওঠে স্ফটিক ব্যবসায়ী। তোমার কিছু পরিষ্কার করার দরকার ছিল না। কোরআন বলেছে আমার কাউকে খাওয়াতে হবে। আচ্ছা, তাহলে কাজটা করতে দিলেন কেন? কারণ স্ফটিকগুলো আসলেই নোংরা হয়ে গিয়েছিল, আর আমাদের দুজনের মন থেকেই নাবোধক চিন্তা সরানো জরুরি হয়ে পড়েছিল। খাবার শেষ হলে সান্তিয়াগোর দিকে তাকায় বণিক লোকটা। আমার দোকানে কাজ করবে নাকি? কাজ করার সময় দু একজন খদ্দের আসে, ভালো লক্ষণ, কি বলো? লোকের লক্ষণ নিয়ে খুব ভাবে। ছেলেটা সিদ্ধান্তে এলো। বলে তার চেয়ে বেশি, কিন্তু ভেতরে থাকা অর্থটা ধরতে পারে না। যেমন অনেক বছর ধরে বুঝতেই পারিনি কথা ছাড়াই কি এক ভাষায় যেন কথা বলি আমি ভেড়াগুলোর সাথে। বলো, কাজ করবে আমার সাথে? আজকের দিনটার জন্য করতে পারি, এমনকি সূর্য ওঠা পর্যন্ত সারা রাত ধরে কাজ করতেও কোনো আপত্তি নেই। দোকানের প্রতিটা টুকরো সাফসুতরা করে দিব। বিনিময়ে আপনি আমাকে মিশর যাবার টাকা দিবেন, কালই। বণিক হাসল। এমনকি তুমি যদি সারা বছর ধরে আমার স্ফটিকগুলো পরিষ্কার করে দাও, প্রতিটা বিক্রি থেকে মোটা অঙ্কের টাকা পাও, তবুও মিশরে যাবার জন্য ধার করতে হবে তোমাকে। এখান থেকে সেখানে 1000 কিলোমিটারের মরুভূমি, বলা উচিত আরও অনেক বেশি। এরপর এত লম্বা একটা নীরবতা নেমে আসে যে মনে হয় পুরো শহর ঘুমিয়ে গেছে আচানক। কোনো বাজার নেই, বাজারে নেই দর কষাকষি, মুয়াজ্জিনের আজান নেই, নেই কোনো দেশ, নতুন চাওয়া, এমনকি নেই সেই পুরনো রাজা। পিরামিড বলেও কিছু নেই এ জগতে। পুরো জগৎ যেন থেমে গেছে, কারণ থমকে গেছে ছেলেটার হৃদয়। সে বসে আছে সেখানে, স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে বাইরে। যদি এখন মরে যেতে পারত সে, যদি থেমে যেত সবকিছু। অবাক হয়ে সান্তিয়াগোর চোখে মুখে চেয়ে থাকে বণিক। সকালে দেখা সব আনন্দ উবে গেছে কি করে যেন। অবশেষে স্ফটিক ব্যবসায়ী বলে, দেশে ফিরে যাবার টাকাটা তোমাকে আমি দিতে পারি বাবা। সান্তিয়াগোর মুখে কোনো জবাব নেই। উঠে দাঁড়ায়, টেনে টুনে ঠিক করে সবকিছু। তারপর হাতে তুলে নেয় পাউচটা। আমি আপনার জন্য কাজ করব, সে বলে। বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর শেষ কথাগুলো বলে, টাকা দরকার, ভেড়া কিনে আনার টাকা। দ্য আলকেমিস্ট দ্বিতীয় পর্ব। মাসখানেক হল সান্তিয়াগো কাজ করছে। স্ফটিক দোকানে কাজ করে কেন যেন মনে ঠিক শান্তি নেই। কাউন্টারের পেছন থেকে দোকানি সারাক্ষণ তাকে উপদেশ দিয়ে চলে, সাবধান হতে হবে, কিছু যেন ভেঙে না যায়। তবু সে সেখানেই আছে, কারণ বুড়ো ভাম হলেও বণিক লোকটা তার সাথে ভালো ব্যবহার করে, ন্যায্য ব্যবহার করে। প্রতিটা পণ্যের জন্য ভালো একটা পয়সা জুটে যায় তার কপালে, আর পাই পাই করে সে সেগুলো জমায়। খানিকটা হয়েও গেছে, হিসেব কষে ফেলল একদিন। এভাবে প্রতিদিন খাটলেও বছর লেগে যাবে কয়েকটা ভেড়া কিনতে। আমি এক কাজ করি, স্ফটিকগুলোর জন্য একটা ডিসপ্লে কেস বানিয়ে ফেলি। বাইরে পাহাড়ের গোড়ায় যারা যাতায়াত করে তাদের দেখাবো, কি বলেন? আমি এ সাহস দেখাইনি কখনো। লোকে যাবার সময় এক দুটো ধাক্কা দিলেই কেল্লা ফতে। তাহলে আমার রাখাল জীবনের কথা বলি। মাঝে মাঝে পাল নিয়ে সাপের কাছে চলে গেলে দু একটা ভেড়া মারা যায়, কিন্তু রাখালের জীবন এজন্য থেমে থাকবে না, এগিয়ে যেতে হবে। স্ফটিক দেখতে চাচ্ছে এক ক্রেতা। আজকাল সেই সময়ের কথা মনে পড়ে যায় যখন তানজিয়ারের সবচেয়ে ব্যস্ত রাস্তা ছিল এটা।
ব্যবসার কিন্তু সত্যি সত্যি উন্নতি হয়েছে। লোকটাকে সে খরিদ্দার চলে যাবার পরে বলে, ব্যবসার কিন্তু সত্যি সত্যি উন্নতি হয়েছে, ভালোই করছি, কি বলো? তোমার ভেড়ার পাল পেতে আর বেশি দেরি নেই। জীবন থেকে বেশি কিছু চাও কেন? কারণ আমাদের লক্ষণ দেখে চলতে হবে বলেই ভুল বুঝতে পারে ছেলেটা। কারণ এই বণিক কখনো সালেমের মহান রাজার দেখাই পায়নি। যে দেখা পায়নি সে লক্ষণের মর্ম বুঝবে না। একে বলে সৌভাগ্যের নীতি। যে শুরু করে তার কপাল। কারণ জীবন চায় তোমার লক্ষ্য অর্জিত হোক, বলেছিল সে বুড়ো লোকটা। যা বোঝা বুঝে নিক বণিক। দোকানে সান্তিয়াগোর আসাটা আসলেই সুলক্ষণ। কিন্তু লোকটাকে কাজে নিয়ে পস্তাতে শুরু করল সে এক সময়। তার প্রাপ্যের চেয়েও সান্তিয়াগো অনেক বেশি নিচ্ছে। টাকার পাল্লা আরও ভারী হতো যদি তাকে একটু কম দিত। তার আশা ছেলেটা দ্রুত ফিরে যাবে ভেড়ার পালের দিকে। পিরামিডে যেতে চাইতে কেন? কারণ সব সময় সেগুলোর কথা শুনে এসেছি। স্বপ্নের কথাটা বেমালুম গোপন করে যায় সে। কথা শুনে প্রথমে থমকে গিয়েছিল দোকানি। তারপর আবেগ চেপে রেখে বলে, আমার ধর্মে 5টা কর্তব্য আছে, 4টা যে কেউ যে কোনো জায়গায় পালন করতে পারে। নামাজ পড়া হল তেমনি এক কাজ, নিজের সম্পদ গরিবদের দেয়া, রোজা রাখা, এসবও তেমনি কাজ। থেমে যায় বণিক, চোখে অশ্রু। মনে মনে কিছু কথা বলে নবীকে উদ্দেশ্য করে। ইসলামী আইনের সবটুকু মানার ইচ্ছা তার ছিল। পঞ্চম বাধ্যবাধকতাটা কি? প্রশ্ন করে সান্তিয়াগো। 2 দিন আগে বলেছিলে না আমার ঘোরাঘুরি করার কোনো স্বপ্ন নেই? হায় রে, সব মুসলিমদের পঞ্চম বাধ্যবাধকতা হল তীর্থযাত্রা করা, হজ করা। জীবনে অন্তত একবার পবিত্র মক্কা নগরীতে যাবার কথা আমাদের। মক্কা পিরামিডের চেয়ে অনেক বেশি দূরে। তরুণ ছিলাম যখন সব সময় মনে মনে একটা স্ফটিক ব্যবসা দেওয়ার চিন্তা ছিল। কি করে টাকা জমিয়ে শুরু করা যায় সেই চিন্তা। কোনো একদিন টাকা পয়সা হবে, তারপর যেতে পারব মক্কায়। দিন পেরিয়ে যায়, আস্তে আস্তে টাকা জমে। যাবার মতো টাকা হয়ে গেছে আমার। দোকানটা কার কবজায় রেখে যাব? একদিকে স্ফটিক একেবারে স্পর্শকাতর জিনিস, আরেকদিকে দোকানের সামনে দিয়ে লোকে এগিয়ে যায় মক্কার দিকে। কেউ কেউ ধনী, সাথে আছে বিশাল সফরসঙ্গী, উটের পাল, দাস, সহকারী। কিন্তু বাকিদের বেশিরভাগই আমার চেয়ে হতদরিদ্র। যারা গেছে ফিরে এসে সে কি আনন্দ! বাড়ির দরজায় টাঙিয়ে রাখে হজের চিহ্ন। তাদের একজন পেশায় মুচি, বলেছিল বছর ধরে মরুভূমিতে চলতেও কোনো ক্লান্তি লাগেনি। ক্লান্তি এসেছে তানজিয়ারের বাজারে জুতা বানানোর চামড়া কিনতে যাবার সময়। তাহলে এখন মক্কায় যাচ্ছেন না কেন? কারণ মক্কা যাবার আশাই আমাকে বাঁচিয়ে রেখেছে। একই ধরনের দিন, একই ধরনের দোকান, একই রকম জিনিস, একই খাবার দোকানের বস্তা পচা খাবার, তবু মনে একটা আশা। ভয় হয় স্বপ্নটা ক্ষয়ে গেলে বেঁচে থাকার আর কোনো ইচ্ছাই অবশিষ্ট থাকবে না মনে। তোমার স্বপ্ন ভেড়ার পাল আর পিরামিড। আমার আর তোমার মধ্যে তফাৎটা কোথায় জানো? তুমি স্বপ্নটাকে সত্যি করে পেতে চাও, আর আমি ভয় পাই। মরুভূমি পেরিয়ে যাবার কথা কল্পনা করেছি 1000 বার। পবিত্র পাথরের চত্বরে হাজির হলাম, তারপর স্পর্শ করার আগে চারপাশে ঘুরলাম 7 বার। আমার আশেপাশে থাকা লোকজনের কথা অনেকবার ভেবেছি। আমার কথা বলবো প্রার্থনার কথা, প্রাপ্তির কথা, কিন্তু ভয় হয় এ সবই হয়তো খুব বেশি খুশি করতে পারবে না আমাকে। তবু মনে সেই স্বপ্ন। সেদিনই বণিক লোকটা সান্তিয়াগোকে অনুমতি দেয়। পথের পাশে পাহাড়ের গোড়ায় একটা ডিসপ্লে কেস বানানোর অনুমতি। সবাই তার স্বপ্নগুলোকে একভাবে সত্যি হতে দেখে না। কেটে গেছে আরও 2 মাস। বাইরের তাকটা দেখে অনেক ক্রেতা ভিড় করে আজকাল। 6 মাস, আর 6 মাস কাজ করলেই ফিরে যাওয়া যাবে স্পেনে। তারপর ভেড়া কিনে নেয়ার পালা, 60টা ভেড়া, তারপর আরও 60টা। 1 বছরের মধ্যে দ্বিগুণ হয়ে যাবে পাল। ব্যবসা শুরু করা যাবে আরবদের সাথে। বিচিত্র ভাষাটা এখন বেশ রপ্ত হয়ে গেছে তো। সেদিন সেই সকালের পর আর কখনো সে উরিম আর থুমিমকে ব্যবহার করেনি। এখন তার কাছে মিশরের স্বপ্ন আর বণিকের কাছে মক্কার স্বপ্ন এক সমান। চোখে নতুন স্বপ্ন। তারিফায় ফিরে যাবে,
বিজয়ীর বেশে। তোমার সব সময় ঠিকভাবে জানতে হবে কি চাও তুমি। এখন সে জানে। হয়তো কোনোদিন মরুভূমির বুকে সেই চোরের সাথে দেখা হয়ে যাবে, তারপর নিয়ে যাবে টাকা পয়সা, তার প্রাপ্য কষ্টের টাকা। তখন দ্বিগুণ হবে ভেড়ার পাল। সান্তিয়াগো নিজেকে নিয়ে গর্বিত, কাজ করে আনন্দ পায় আজকাল। শিখেছে অনেক নতুন সব ব্যাপার, কি করে স্ফটিকের কাজ করতে হয়, কি করে কথা বলতে হয় শব্দ ছাড়া, কি করে চিনতে হয় লক্ষণ। এক বিকেলে সে পাহাড়ের উপর এক লোকের দেখা পায়। লোকটা আক্ষেপ করে বলছে যে এখানে এত কষ্ট করে ওঠার পর পান করার মতো কোনো কিছুই নেই। লক্ষণ ঠিক ঠিক ধরে ফেলল সান্তিয়াগো। পরদিনই সে বলে বসে যে পাহাড়ে চড়তে আসা লোকজনের জন্য চা বিক্রি করা ভালো হতে পারে। আশপাশে অনেক দোকানে চা বিক্রি হয়, তাহলে আমরা স্ফটিকের কাপে চা বিক্রি করব। চা ভালো লাগবে তাদের, ভালো লাগবে গ্লাসগুলো, যদি কিনে নেয় তোফা। সৌন্দর্য সব সময়ই মানুষকে গলিয়ে ফেলে। কোনো সাড়া নেই বণিকের দিক থেকে, কিন্তু সে বিকেলে নামাজ পড়ে দোকানের ঝাঁপ ফেলে ডাকে ছেলেটাকে। এগিয়ে দেয় ধূমপানের বিচিত্র সরঞ্জাম, যাকে আরবিতে হুকা বলা হয়। তুমি আসলে কি খুঁজছ? আগেই বলেছি, আগে ফিরে পেতে হবে ভেড়ার পাল, তারপর টাকা, তারপর বাকি কাজ। হুকাতে আরও কিছু কয়লার টুকরো দিয়ে কোষে দম নেয় দোকানি। ৩০ বছর ধরে দোকান চালাই আমি, এই একই দোকান। স্ফটিকের নাড়ি নক্ষত্র আমার হাতের তালুতে। এখন স্ফটিকে করে চা বিক্রি করলে দোকানের পসার বাড়বে, কোনো সন্দেহ নেই। তখন জীবনের ধারাটা বদলে নেওয়া যাবে। তাহলে ভালো না? আমি সব দেখে শুনে যা যেমন আছে তেমন দেখেই অভ্যস্ত হয়ে পড়েছি। কিন্তু বন্ধুরা এগিয়ে গেছে, কেউ হয়েছে ব্যাংক ডাকাত, কেউ ডাকাতির শিকার, বাকিরা উন্নত। সবসময় ভাবতাম আমার কপাল মন্দ, আসলে তা নয়। আমি দোকানটাকে সারা জীবন এ আকারেই দেখতে চেয়েছিলাম, তাই বাড়েনি। পরিবর্তনকে ভয় পায়, কারণ জানি না পরিবর্তনের পর কি আসবে। যেমন আছি তেমন থাকতেই অভ্যেস হয়ে গেছে একেবারে। কি আর বলা যায় এ কথার পিঠে? বুড়ো দোকানদার বলে চলেছে এক নাগাড়ে, আমার জীবনে তুমি এক আশীর্বাদ। আজ এমন এক জিনিস দেখতে পাই যা আগে দেখতে পেতাম না, মানে বুঝতাম না। যে আশীর্বাদকেই তুমি অবজ্ঞা করবে সেটা হয়ে যাবে অভিশাপ। এখন সব বুঝি। সেই সাথে বেড়েছে হতাশা। বুঝতে পারছি আসলে আমি পরিবর্তন চাই না, সেটাই কষ্ট দেয় খুব। তারিফার কোনো এক রুটিওয়ালার জীবনের সাথে মিলে যাচ্ছে কাহিনী। নেমে যাচ্ছে সূর্য, চলছে ধূমপান, তাদের কথা চলে আরবিতে। আর ছেলেটা সেজন্য গর্বিত। একসময় মনে হতো দুনিয়ায় যা শিখে নেয়ার শেখা যাবে ভেড়ার কাছ থেকে, কিন্তু আরবি? আসলে ভেড়ারা খুব বেশি শেখাতে পারবে না। তাদের লক্ষ্য শুধু খাবার আর পানীয়। তুমি বরং তার জীবন থেকে এমনি এমনি নিজে নিজে কিছু শিখে নিতে পারবে। মাকতুব অবশেষে বলে বণিক। কথাটার মানে কি? মানে বুঝতে হলে আসলে তোমাকে আরবে জন্মাতে হবে। তোমার ভাষায় মোটামুটি বলা চলে কথাটা লেখা ছিল। তারপর হুঁকা থেকে কয়লা সরাতে সরাতে মৃদুভাবে সান্তিয়াগোকে সে জানায় চা বিক্রি করা যায়। সে চা বিক্রি করতে চায়। সব সময় নদীকে বেঁধে রাখা কোনো কাজের কথা নয়। পাহাড় চূড়ায় উঠে গেছে লোকটা, চরম ক্লান্তি দুজনের সারা গায়ে। তারপর সেখানে যখন স্ফটিকের এক দোকান দেখতে পায় দারুণ চা পাওয়া যায়, পান করতে চায় তারা। কি সুন্দর দামি স্ফটিকের গ্লাসে দেয়া হচ্ছে সামান্য চাটুকু। আমার স্ত্রী কখনো এসব ব্যবহারের কথা ভাবেনি। লোকটা সে সন্ধ্যা কাটায় স্ফটিক ব্যবসায়ীর সাথে। সেই সাথে কিনে নেয় অনেকগুলো স্ফটিকের পাত্র। দ্বিতীয়জনের মত ভিন্ন, চা চাই, স্ফটিকে দাও আর যেখানেই দাও। তৃতীয়জন বলে প্রাচ্যে স্ফটিকে করে চা দেয়া চূড়ান্ত সৌজন্য আর সৌভাগ্যের প্রতীক। জাদুর শক্তি আছে স্ফটিকে। বাতাসের বেগে ছড়িয়ে পড়ে কথাগুলো। লোকে শুধু দোকান আর দোকানের নতুন কায়দা দেখার জন্যই উঠে আসে। এই দোকানের স্ফটিক এত সুন্দর, সেখানে চা তো ভালো হবেই। অন্য দোকানগুলো আস্তে আস্তে একই পথ ধরে। স্ফটিকের বিক্রি বেড়ে যায় বহু গুণ। একই সাথে তাদের কেউ তো আর পাহাড়ের চূড়ায় নেই।
আস্তে আস্তে আরও 2 জন কর্মচারী ভাড়া করতে হয় বণিককে। কত চা আর কত স্ফটিক যে কিনতে হয় তাকে লেখাজোখা নেই। কেটে যায় মাসের পর মাস। সূর্যাস্তের আগেই জেগে ওঠে ছেলেটা। আফ্রিকায় আসার পর পাকা 11 মাস 9 দিন কেটে গেছে। সাদা লিলেনের লম্বাটে আরব পোশাক পরে নেয় সে। শুধু আজকের দিনের জন্য কিনে আনা পোশাক। উটের চামড়া দিয়ে বেঁধে নেয়া মাথার রুমালটা। নতুন চপ্পল পায়ে দিয়ে নিঃশব্দে নেমে আসে সিঁড়ি বেয়ে। এখনো ঘুমে কাতর পুরো শহর। কয়েকটা স্যান্ডউইচ বানিয়ে নিয়ে খেয়ে নেয় গরম গরম চা স্ফটিকের পাত্রে। তারপর বসে পড়ে হুঁকো নিয়ে। সূর্যের আলো পড়ছে যে দরজায়, ঠিক সেখানে। কোনো দিকে তার খেয়াল নেই। মরুর বাতাস ঝাপটা মারে চোখে মুখে। ধূমপান শেষ হতেই হাত ঢোকায় পকেটে। কি তুলে আনবে সেখান থেকে ভেবে পায় না। বসে থাকে কয়েক মিনিট। বেরিয়ে আসে এক তাড়া টাকা। 120টা ভেড়া কিনে নেয়ার মতো টাকা, ফিরে যাবার মতো টাকা, আফ্রিকা থেকে জিনিসপাতি নিজের দেশে আনা নেয়ার ব্যবসা করার ছাড়পত্র নেয়ার টাকা। উঠে এসেছে বণিক। দুজনে মিলে আরও একটু চা পান করে। চলে যাচ্ছি আজ, অবশেষে বলে ওঠে সান্তিয়াগো। ভেড়া কেনার টাকা হয়ে গেছে, মক্কা যাবার টাকা হয়ে গেছে। কোনো জবাব নেই বয়সী লোকটার কণ্ঠে। আশীর্বাদ করবেন না? অনেক সহায়তা করেছেন আমাকে। এখনও লোকটা চা তৈরি করছে, জবাব দেয় না কোনো কথার। অবশেষে ফিরে তাকায়। আমি তোমাকে নিয়ে গর্বিত। দোকানের হালচাল পাল্টে দিয়েছ তুমি। কিন্তু আসলে আমি তো মক্কায় যাব না। যেমন তুমিও জানো, কিনে আনা হবে না ভেড়ার পাল। 3-3টে বোঝা নিয়ে সে ঘুরে তাকায় সেই পুরনো পাউচটার দিকে। তুলে নেয় সেটা। তারপর পুরনো ভারী জামাটা নিতে নিতে ভাবে পথে কাউকে দিয়ে দেয়া যাবে। এবং ভারী জামার ভেতর থেকে বেরিয়ে আসে উরিম আর থুমিম। পড়ে যায় মাটিতে। মনে পড়ে যায় সেই বুড়ো লোকটার কথা। পাক্কা একটা বছর পেরিয়ে গেল। ভুলেই গিয়েছিল। সব ভুলে টাকার চিন্তা আর কঠিন শ্রম। স্পেনে ফিরে যাবে সে, কিনবে ভেড়ার নতুন পাল। সালেমের রাজা বলেছিল, কখনো স্বপ্ন দেখা ছেড়ে দিও না, অনুসরণ করো ভালো লক্ষণগুলোকে। পাথর দুটোকে কুড়িয়ে নিতে নিতে সে ভাবে 1 বছর ধরে সে খেটেছে। এখন ফিরে যাবার ইঙ্গিত দিল উরিম আর থুমিম। আগে যা করে এসেছি সেসব করতেই আমি ফিরে যাচ্ছি। যদিও ভেড়ার পাল আমাকে আরবি শেখাতে পারবে না, তবু ফিরে যাচ্ছি। কিন্তু আরও গুরুত্বপূর্ণ একটা ব্যাপার শিখিয়েছে ভেড়ার পাল। বিশ্বে কথার উপরেও একটা ভাষা আছে, যে ভাষা দিয়ে সে দোকানটাকে উঠিয়ে দিল অনেক উপরে। ভালোবাসার প্রত্যয় নিয়ে গড়ে ওঠা ভাষার নাম উৎসাহ। কিছু পাবার চেষ্টা করার ভাষা। এখন তানজিয়ার কোনো অচেনা শহর নয়। হয়তো পৃথিবীটাকেও এভাবে পরিচিত করে নেওয়া যাবে, জয় করা যাবে। সেই বয়সী রাজা বলেছিল, যখন তুমি কিছু পাওয়ার চেষ্টা করো, পুরো সৃষ্টি জগৎ ফিসফাস শুরু করে দেয় তোমাকে তা পাওয়ানোর জন্য। কিন্তু সে তো ডাকাতির কথা বলেনি, বলেনি অন্তহীন মরুভূমির কথা, সেই সব মানুষের কথা যারা নিজের স্বপ্নটাকে চেনে বাস্তবে রূপ দিতে চায় না। সে তো বলেনি পিরামিড হল নিছক পাথরের সাজানো স্তূপ, চাইলেই উঠোনে একটা বানিয়ে নেওয়া যায়। বলেনি তো টাকা থাকলে আগেরটার চেয়ে বড় দেখে 1 পাল ভেড়া কিনে নেওয়া সম্ভব। অবশেষে পাউচটা সে তুলে নেয়। দোকানে গিয়ে দেখে বিদেশি দুজনের সাথে আলাপে মশগুল হয়ে আছে দোকানি। 2 জন ক্রেতা চায়ের কাপে চুমুক দিচ্ছে। এত সকালে এমন ভিড় সাধারণত জমে ওঠে না। যেখানে দাঁড়িয়েছিল সেখান থেকে এই প্রথম খেয়াল করল বয়সী সেই রাজার চুলের সাথে বুড়ো দোকানের চুলের অনেক মিল। মনে পড়ে যায় প্রথম দিন খাবার মতো যখন কিছু ছিল না, তখনকার চকলেটওয়ালার নির্মল হাসিটুকুর কথা। বৃদ্ধ রাজার হাসির সাথে সেটারও অনেক মিল। যেন লোকটা এখানেই কোথাও আছে, নিজের চিহ্ন ছড়িয়ে রেখেছে সর্বত্র। কিন্তু এসব লোকের কেউ কখনো দেখেনি বয়সী লোকটাকে। অন্যদিকে কেউ যখনই নিজের লক্ষ্য স্থির করে নিতে চায়, দেখা যায় সেই রাজা নানা রূপে নানাভাবে। বিদায় না জানিয়েই সান্তিয়াগো চলে গেল। আরও সব লোকজনের সামনে কান্নাকাটি করতে মন সায় দিচ্ছিল না।
অনেক শিখেছে। সব কিছু মিস করবে সে, মিস করবে এই জায়গাটাকে। মনে গভীর প্রত্যয়, পুরো পৃথিবী জয় করার সাহস আছে তার। কিন্তু আমি ফিরে যাব সেই পুরনো মাঠগুলোই, চড়াবো সেই সব ভেড়া। কিন্তু কেন যেন সিদ্ধান্তের সাথে খুশি হতে পারছে না সে। একটা স্বপ্নকে সত্যি করার জন্য পুরোটা বছর খেটে শেষে কিনা সেটাকেই সামান্য মনে হয় এখন প্রতি মুহূর্তে। হয়তো এজন্য যে সেটা আসলে তার স্বপ্ন নয়। কে জানে, হয়তো স্ফটিক ব্যবসায়ের মতো হতে পারলেই ভালো হতো। মক্কায় না হয় নাই যাওয়া হলো। পকেট থেকে পাথর দুটো নিয়ে সে সেই প্রথম দিনের পানশালায় যায়। দোকানে এগিয়ে দেয় এক কাপ চা। তখনই মনে আসে আরেক ভাবনা, আমি সবসময় রাখাল হতে পারব, যা শিখেছি তা ভুলে যাবার কোনো উপায় নেই। কিন্তু পিরামিড হয়তো দেখা হবে না কোনো দিনও। বুকে সোনার পাত বসানো বয়সী লোকটা আমার অতীত জানত। সে আসলেই এক রাজা, জ্ঞানী রাজা। আন্দালুসিয়ার প্রান্তর মাত্র 2 ঘণ্টার পথ। এদিকে মিশরের পথে পড়ে আছে অন্তহীন এক বালুকাবেলা। সে জানে ব্যাপারটা অন্যরকমও হতে পারে। হয়তো মূল লক্ষ্য আর মাত্র 2 ঘণ্টা দূরে। এ 2 ঘণ্টার জন্য পুরো একটা বছর চলে গেছে। যাক না, আমি জানি কেন ফিরে যাচ্ছি ভেড়ার পালের কাছে। ভেড়াদের চিনি, সেটা আর কোনো সমস্যা নয়। তারা ভালো বন্ধু হতে পারবে সহজেই। কিন্তু মরুভূমি, বিশাল মরুভূমি কি বন্ধু হতে পারবে? যদি হতে পারে, তাহলে গুপ্ত ধনের সন্ধানে বেরিয়ে পড়তে পারি আমি। না পেলে বাড়ি ফেরার পথ তো খোলা। হাতে অনেক টাকা জমে গেছে, আছে প্রচুর সময়, কেন নয়? হঠাৎ খুশির একটা ঝলক বয়ে যায় শরীরের রন্ধ্রে রন্ধ্রে। সে চাইলেই রাখাল হতে পারবে, পারবে স্ফটিক ব্যবসায়ী হতে। পৃথিবীতে আরও অযুত নিযুত গুপ্তধন থাকলেও থাকতে পারে, কিন্তু তার নিজেরটুকুর স্বপ্ন দেখিয়েছিল এক জ্ঞানী রাজা। যে সে লোক তো এমন ভাগ্য পায় না। পানশালা ছেড়ে যাবার সময় মনে মনে হিসাব কষে নেয় সান্তিয়াগো। স্ফটিক ব্যবসায়ীকে পণ্য দেয়া এক লোক ক্যারাভান নিয়ে মরুভূমি পার হয় প্রায়। সময় এসেছে উরিম এবং থুমিমকে হাতে তুলে নিয়ে সিদ্ধান্ত নেয়ার সময়। সেই বয়সী রাজা বলেছিল, আমি সব সময় কাছাকাছি চলে আসি, কারণ কেউ না কেউ তার নিজের লক্ষ্যটা চেনার চেষ্টা করে। সরবরাহকারীর মালসামানের সাথে চলে গিয়ে পিরামিড আসলেই দূরে কিনা সেটা একটু খতিয়ে দেখতে খুব বেশি কি খরচ হয়ে যাবে? শুনছেন পাওলো কোয়েলহোর বিশ্বখ্যাত উপন্যাস দ্য অ্যালকেমিস্টের বাংলা অডিও বুক। আমন্ত্রণ পরের পর্বে। এছাড়াও জনপ্রিয় উপন্যাসের বাংলা অডিও বুক শুনতে সঙ্গে থাকুন আমাদের। সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল বাংলা অডিবল, আপনার শ্রুতি গ্রন্থাগার।